দর্শকবৃন্দ, আজকে আমাদের পডকাস্টে এসেছেন বিক্রয় বন্ধু রাজীব আহমেদ ভাই। আপনারা সবাই তাকে চেনেন, জানেন, এবং তার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতার ছোট্ট একটা অংশ আমরা আজকের এই পডকাস্টে পেয়েছি। বাট ছোট্ট অংশ এত পাওয়ারফুল, আপনি যদি একজন সেলসের পেশাজীবী হয়ে থাকেন, এই পডকাস্ট আপনার একদম শেষ দিন পর্যন্ত আপনার লাইফে ভ্যালু অ্যাড করে যাবে এবং আপনি হয়তোবা এই পডকাস্টে এসে আমাদের থ্যাংক ইউ দিয়েও যেতে পারেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা পডকাস্টের ভেতরে প্রবেশ করি। বেশিরভাগ মানুষ বাংলাদেশের, আমি যতটুকু দেখছি, সেলসম্যানদের পছন্দ করে না, কাছে ঘিরতে দেয় না। কারণ সেলসের সাথে তাদের জীবনে কোনো সম্পর্ক নাই। তারা চেষ্টা করে যে সেলসের মানুষ যত বেশি দূরে থাকুক। তারা সেলসের মানুষকে প্রথমত অপছন্দ করে এবং সেলস জিনিসটাকে অপছন্দ করে। আপনি একজন সেলসের মানুষ, সেলস ট্রেনার, বাংলাদেশের অন্যতম প্রধান সেলস ট্রেনার। এই বিষয়ে আপনার মন্তব্য কি? বাস্তবতা হচ্ছে আজকাল সেলসের লোকের চাপার জোর কম, চাপাবাজি বেশি। আমি স্বীকার করছি যে অধিকাংশ লোক চাপাবাজির জোরে সে সেল করতে চায়। তখনই একটা খটকা, তখন একটা দ্বিধা, তখন একটা দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু সেলসম্যানরা যদি চাপাবাজি না করে চাপার জোর বাড়িয়ে দিত, কনফিডেন্স বাড়িয়ে দিত, তাহলে সে অনেক বেশি বিক্রি করতে পারত। বিক্রয়ের হাজারটা ভালো কৌশল আছে। ইটস এ আর্টিস্টিক জব। সেলস আর কিছু না, বিজ্ঞান এবং বিক্রির সুন্দরতম সমন্বয়। এর কিছু অংশ বিজ্ঞান, কিছু অংশ শিল্পকলা। আপনি একই পণ্য যে কথা বলে আমার কাছে বিক্রি করতে পারবেন, হুবহু সেই কথাটা আরেকজনকে বললে হয়তো বিক্রি হবেই না। তার মানে প্রত্যেকটা সেলস কল, পৃথিবীতে যত মানুষ, যত পণ্য, যত সার্ভিস, যত কিছু সেল করে, প্রতিবার তাকে নতুনভাবে একটু হলেও চেঞ্জ করে, একটু হলেও মডিফাই করে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। সুতরাং এটা একটা ফ্যান্টাস্টিক জব। কেউ যদি সেলসের ভেতরে একবার ঢুকতে পারে, এখান থেকে জীবনে বের হতে পারবে না। কিন্তু আমরা অনেকে সেলসের ভিতরে ঢুকিই না। এখানে ভাই আমি একটু অ্যাড করি আপনার সাথে। মানে সেলসের জিনিসটা আমি আসলে খুব অপছন্দ করতাম। তো আমার ক্যারিয়ারে কিছু কাজ আমার সেলসের সাথে করা হয়েছে। তো আমি কাজ থেকে এই প্রফেশনটাকে দেখার এবং বোঝার সুযোগ পেয়েছি। আমি মূলত মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর মানুষ। তো ওখান থেকে আমরা কয়েকটা রিয়ালাইজেশন, যেমন ধরেন যে ডক্টর একটা সেম মেডিকেল কলেজ থেকে পাশ করার পর একজন ডক্টর অনেক রোগী পাচ্ছেন, একজন ডক্টর কিন্তু রোগীই পাচ্ছেন না। আবার একজন টিচার, আমরা প্রত্যেকে দেখেছি যে আমাদের স্কুলে ইংলিশ এবং ম্যাথ দুইজনেরই বিএসসি ডিগ্রি আছে, অথবা দুইজনই হয়তো বা একটা অনার্স মাস্টার্স ইংলিশে, যোগ্যতা কিন্তু সমান। কিন্তু একজন ব্যাচের পর ব্যাচ স্টুডেন্ট পড়াচ্ছে, একজন স্টুডেন্টই পাচ্ছে না। এখন তারপর আমি চিন্তা করলাম যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। পরে দেখলাম যে একজন আসলে ন্যাচারালি সেলস পারসন, মানে অনেকে থাকে না যে ন্যাচারালি ক্রিকেট ভালো খেলে, তো উনি হয়তো বা একজন ন্যাচারাল সেলস পারসন বাই প্রফেশন, ডক্টর অথবা টিচার। সো উনি কিন্তু উনার রোগী কিংবা উনার যে মানে স্টুডেন্ট, তাদের কাছে কিন্তু নিজেকে সেল করছে, এই জন্য উনি পপুলার হয়ে গেছে। এক্স্যাক্টলি। কিন্তু সেম যোগ্যতা নিয়ে আরেকজন সেল করতে পারতেছে না। এর জন্য কি হচ্ছে, উনি স্ট্রাগল করতেছে সারা জীবন। তো এ থেকে আমি বুঝতে পারলাম যে কোনো প্রফেশনে এই গুণটা আসলে প্রচন্ড পরিমাণে দরকার। এটাই সত্য। শুধু ডাক্তার হলে আপনি ভালো ডাক্তার হতে পারবেন না, বা আপনি বেশি মানুষের সেবা করতে পারবেন না যদি আপনার মধ্যে সেলসম্যানশিপের গুণাবলী না থাকে। তার মানে আপনার কোয়ালিটি যেটাই হোক, তার সাথে যখনই সেলসম্যানশিপ যুক্ত হয়, তখন এটা গুণিতক হারে বেড়ে ওঠে। আর যদি কোনো কারণে আপনার মধ্যে সেলসম্যানশিপের ঘাটতি থাকে, বাকি সব যোগ্যতা যদি বেশিও থাকে, কিন্তু আপনার মধ্যে সেলসম্যানশিপের যোগ্যতা ঘাটতি আছে, আপনি আপনার ওইটাকে মানে প্রুফ করতে পারবেন না সোসাইটির কাছে। সেলসের পেশায় যারা আসবে, তাদের ক্যারিয়ার দ্রুত তরতর করে এগিয়ে যাবে। একই সাথে দুটো ছেলে, একজন সেলসে চাকরি শুরু করবে, একজন এইচআর, একজন ফাইন্যান্সে। আজ থেকে 5-7-10 বছর পরে সেলসের ওনাদের দুজনের বস লেভেলে পৌঁছে যেতে পারবে। যেটা এইচআর এর লোকটা খারাপ তা না, বা ফাইন্যান্সের লোকটা কম বোঝে তা না, এরা যদি যোগ্য হয় ওদের একটা লেভেলে পর আটকায় যাবে। আমি ভাই আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে আপনি যেটা বললেন যে ক্যারিয়ার যদি কেউ সেলসে শুরু করে, কেউ অন্য প্রফেশনে শুরু করে, এটার সম্ভাবনা বেশি সেলসের ওই মানুষটা ভালো করবে। এটার পক্ষে আমার যে যুক্তিটা, যেহেতু আমি একটা লম্বা সময় সেলস টিম চালিয়েছি, ধরেন যে মানুষটা আরেকজন মানুষের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসতে পারে, বাট যিনি টাকা দিচ্ছেন উনি খুশি মনে দিচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা যোগ্যতা। এই যোগ্যতাটা কিন্তু তার হচ্ছে অর্জন করার জন্য অনেক নলেজ, জ্ঞান এবং অনেক কিছু অভিজ্ঞতা এবং সঞ্চয় করতে হয়। এবং উনি প্রতিনিয়ত শেখেন। একজন সেলসের মানুষ, উনি রাস্তায় থাকেন আর টেবিল চেয়ারে বসে অফিসে থাকেন, উনি একটা লার্নিং মুডের ভিতরে যখন থাকেন, উনার গ্রোথটা কিন্তু বেশি হয়। তো যে মানুষের গ্রোথ বেশি, লার্নিং বেশি, উইজডম বেশি, স্বাভাবিকভাবে উনি কিন্তু জীবনে আগাবেন, জীবনে এগিয়ে যাবেন। সেলসের মানুষগুলো হচ্ছে একটা কোম্পানির জন্য গাড়ির চাকার মতো। এই চাকাগুলো পাংচার হলেও পুরো গাড়ি, একটা চাকার একটা ছোট্ট ছিদ্র হলেও পুরো গাড়ি বসে যাবে। ঠিক তেমনি সেলস যদি এক জায়গায় বসে যায়, পুরো কোম্পানি হোঁচট খেতে পারে। এই জন্য সেলসের লোকের উপরেই কোম্পানির ভিত্তি বলেন, দাঁড়িয়ে থাকা বলেন, সবকিছু নির্ভর করে। তবে তারাই আবার সবচেয়ে বেশি
উপেক্ষিত হয়। এর একটাই কারণ, কর্পোরেট দুনিয়াতে সেলসের লোকগুলো মাঠে মাঠে থাকে, মার্কেটে থাকে, রোদে পড়ে বৃষ্টিতে ভেজে। আর হেড অফ HR, হেড অফ ফাইন্যান্স, আদার্স যারা আছেন তারা হেড অফিসে বসে থাকেন, তারাও তাদের দায়িত্ব পালন করছেন। তাদের প্রতি সম্মান রেখেই বলছি, মালিকের চোখে ধরা পড়ে কি কাজ শুধু এরাই করে। কারণ ওই যে সেলসম্যানটা রোদে পুড়ছে বৃষ্টি, এটা তো মালিকের চোখের সামনে, মালিক বুঝতে পারে, জানতে পারে, কিন্তু চোখের সামনে দেখে না। সিইং ইজ বিলিভিং। রাইট, যেটা আপনার চোখের সামনে ঘটবে সেটা আপনার চোখে যতভাবে ধরা দেবে, অন্তরে যেভাবে গেঁথে যাবে, যেটা চোখের আড়ালে ঘটছে সেটা কিন্তু ওইভাবে ধরা দেবে না। এই কারণে সেলসের লোকরা কষ্ট করে বেশি, তাদের কারণে কোম্পানির চাকা ঘোরে, কিন্তু তারাই আবার কোম্পানির কাছে সবচেয়ে বেশি উপেক্ষিত হয়, অবহেলিত হয়। একজন সেলসের মানুষ উনি কিভাবে বুঝতে পারবে যে আমি যে কোম্পানিতে চাকরি করতেছি এই কোম্পানিটা আসলে বেটার কোম্পানি না, আমার জন্য ভালো না? কারণ অনেকে কিন্তু আপনার এন্ট্রি লেভেলে সেলসে জয়েন করে, তাদের হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু হয় না। এক্সপিরিয়েন্স হইতে হইতে আস্তে আস্তে ওনারা বুঝতে পারে, ও আচ্ছা আমি তো ভুল করছিলাম, ফার্স্ট কোম্পানি তো আমার তো এটা আগেই কুইট করা উচিত ছিল। সো ফর দোজ সেলস পিপল আমরা আপনার থ্রুতে একটু জানাতে চাই যে তুমি যদি সেলসে চাকরি করো অথবা আপনি যদি সেলসে চাকরি করেন, মানে দিস আর দ্য সিমটমস, আপনি এখান থেকে বের হয়ে আসেন। আর সাথে সাথে এটাও একটু বলে দিয়েন যে কোন কোম্পানিগুলো ভালো, যে তোমার কষ্ট হলেও তুমি লেগে থাকো। আচ্ছা, ধন্যবাদ। আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন, কারণ আমি এই গাইডলাইনগুলো আমার অডিয়েন্সকে দিতে চাই। হ্যাঁ, বা আমার ট্রেনিং এর মধ্যে আমি প্রসঙ্গগুলো কোনো না কোনোভাবে টেনে আনি। সামহাও আমি আমার পেশাগত জীবনে 23 বছর অতিক্রান্ত করে ফেলেছি। এর মধ্যে 10 বছর কেটেছে 4টা বহুজাতিক কোম্পানির বিভিন্ন দায়িত্ব পালন করে বিক্রয় পেশায়, আর শেষ 13 বছর ধরে আমি বিক্রয় প্রশিক্ষক। সো আমার এখন দায়িত্ব যারা জুনিয়র তাদেরকে সঠিক গাইডলাইনটা প্রদান করা। যদিও আজ থেকে 23 বছর আগে যখন আমি আমার পেশাগত জীবন শুরু করেছিলাম, তখন এত কিছু মানে ডিজিটাল যুগও ছিল না, এত রকম গাইডলাইন আমরা পাইনি। আমরা কিছুটা অন্ধের মতো এগিয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছে গেছি। কিন্তু আমি চাই না যে আমাদের সময় যে আমি সীমাবদ্ধতার মধ্যে আমরা এগিয়েছি, এখনকার তরুণরা এই ডিজিটাল যুগে সে জায়গায় যাক। প্রথম কথা হচ্ছে, একজন সেলসে যখন চাকরিতে ঢোকে, না বুঝে ঢোকে, স্বপ্ন তো দেখেই না ছোটবেলায়, দুই হচ্ছে চাকরিতে ঢুকে গেছে তাও বোঝে নাই সে কাজ কি, মনে করে মার্কেটিং। ভাই, মার্কেটিং এর অনেকগুলো কাজ, এর একটা অগ্রভাগ হচ্ছে সেলস। অধিকাংশ লোক আমাদের দেশে কাজ করে হচ্ছে ডিরেক্ট সেলসে, কোর সেলসে, কিন্তু তার নামের ডেজিগনেশনের মধ্যে মার্কেটিং শব্দটা ঢুকাই দিয়ে তাকে খুশি করে ফেলছে ম্যানেজমেন্ট বা কোম্পানি কর্তৃপক্ষ। সে মনে করে মার্কেটিং জব করে, আসলে সে মার্কেটিং এর জব করে না, সে কোর সেলসের জব করে। ইয়েস, দিস ইজ দ্য পার্ট অফ মার্কেটিং, বাট দিস ইজ নট দ্য কোর মার্কেটিং। কোর মার্কেটিং মানে ব্র্যান্ডিং অ্যান্ড আদার্স অনেক কিছু আছে, ওইদিকে আমরা পরে যাই। অধিকাংশ মানুষ ঢোকে হচ্ছে কোর সেলসে, ঠিক আছে? এই কোর্স সেলসে ঢোকার পরে, যদি আপনার চাকরিতে ঢোকার পরে প্রথম 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আমি এই চাকরিটা কন্টিনিউ করবো কিনা। কিভাবে সিদ্ধান্ত নিবে? ওই চাকরি করতে গিয়ে যদি তার ভালো না লাগে, সে যদি একটু কষ্ট বোধ করে, সে যদি এই চাকরির সাথে নিজেকে এনজয় করতে না পারে, তাহলে তার কুইট করার মানে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি শেষ করি। না নিলে কি হবে, না নিয়ে যদি সে কষ্ট নিয়ে আরেকটা চাকরি পাবো কি পাবো না, হবে কি হবে না চিন্তা করে যদি ওই চাকরিটা কোনো কারণে 2 বছর কন্টিনিউ করে ফেলে, তাতে যেখানে সে আছে সেই লাইনে বা সেই সেক্টরে তার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ বৃদ্ধি হয়, একই সাথে অন্যদিকে চাকরি পাওয়ার বা ক্যারিয়ারকে একটু অন্যদিকে ঘোরানোর সুযোগ কিন্তু চিরতরে বন্ধ হয়ে যায়। এটা আমাদের তরুণরা বোঝে না। আমি অনেক কোম্পানি মিড লেভেলে পৌঁছে গেছে, রিজিওনাল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, তারা আমাকে ফোন করে, স্যার আমি ফার্নিচার কোম্পানির ডিভিশনাল ম্যানেজার, আমি স্যার একটা চাকরি খুঁজছি। আচ্ছা ফাইন স্যার, ফার্নিচার লাইনে আমি আর থাকবো না, এর বাইরে আপনি যেখানে বলবেন স্যার আমি সেখানে যাব। আমি ওনাকে বলি, ভাই আপনার ফার্নিচার লাইনে আপনি ডিভিশনাল ম্যানেজার বা রিজিওনাল ম্যানেজার, মানে আপনি অ্যাটলিস্ট 10-12 বছর চাকরি করে ফেলেছেন, আপনার অভিজ্ঞতা ভালো হোক আর খারাপ হোক সেটা ফার্নিচার বিক্রি সংক্রান্তই হয়েছে, এবং ফার্নিচার বিক্রিরও কিছু নিজস্ব, সবই সেলস কিন্তু এর একটা নিজস্ব কালচার আছে, কিছু টেকনিক আছে। আপনি এই লাইনে নিজেকে 10 বছরে এগিয়ে নিয়ে গিয়ে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে। এখন আপনি বলেন, যে লোক কোম্পানিটা চানাচুর বিক্রি করে সে আপনার এই অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাবে? স্যার আমি পারবো স্যার। ভাই এভাবে বললে তো হবে না। আপনি যদি কোম্পানি মালিক হতেন, আপনি কি চানাচুর বিক্রেতা কোম্পানি মালিক, আপনি কি ফার্নিচার বিক্রিতে 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন লোককে ডাইরেক্ট ম্যানেজার পদে বসাতেন? কখনোই না। হ্যাঁ, একটা হতে পারে, ওকে আবার এন্ট্রি লেভেলে পাঠাও, কিন্তু এটা ওর জন্য ঠিক হবে না, কোম্পানির জন্য ঠিক হবে না, কারণ বয়স একটা ফ্যাক্টর। এন্ট্রি লেভেলের চাকরি 2-3 বছর করা যেতে পারে, এই সময় আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই কোম্পানি না হয় আমি ওই কোম্পানি। কিন্তু একটা পর্যায়ে, আমি সবার উদ্দেশ্যে বলছি যারা এই ভিডিওটা দেখছেন বা পডকাস্টটা দেখছেন, আপনার ক্যারিয়ারের শুরুতে আপনি ভুল করে এক জায়গায় ঢুকে পড়তে পারেন, এটা অপরাধ না, কিন্তু ভুলটাকে অব্যাহত রেখে 10 বছর 20 বছর পরে গিয়ে আপনার যদি রিয়েলাইজেশন হয় যে আমার এখানে যাওয়াটা ঠিক হয়নি, এই পেশাটা আমার জন্য ঠিক হয়নি, এটা আপনার অপরাধ, এবং এই অপরাধের জন্য আপনাকেই ভুগতে হবে। প্লিজ
ক্যারিয়ার চেঞ্জ করলে প্রথম বছরের মধ্যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে সেক্টর বদলান, কিন্তু 2 বছর 3 বছর কন্টিনিউ করার পর ওই সেক্টর ছাড়ার চিন্তা করিয়েন না, তাহলে আপনি ধরা খাবেন। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল যে একজন সেলসম্যান কি করে বুঝবে যে সে ঠিক কোম্পানিতে আছে কিনা। আগে কিন্তু যেটা বলে ফেললাম যে তার ওই পেশাটা ভালো লাগার ব্যাপার আছে, এখন ধরে নিচ্ছি তার পেশাটা ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে ঠিক আছে, কিন্তু এই কোম্পানিতে থাকা উচিত কিনা, এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। নাম্বার 1 হচ্ছে কোম্পানিতে ক্যারিয়ার গ্রোথ আছে কিনা। অর্থাৎ আমি টেরিটরি অফিসার হিসেবে যোগ দিয়েছি, কিছু লোক আছে আমার উপরে বস, রিজনাল এরিয়া ম্যানেজার, তার উপর আছে রিজনাল ম্যানেজার, তার উপরে আছে হেড অফ সেলস বা আঞ্চলিক ম্যানেজার, অনেক রকম পজিশন আছে। এখন কোম্পানি ওই পজিশনগুলো খালি হলে ভেতর থেকে প্রমোট করছে নাকি বাইরে থেকে লোক নিচ্ছে, ম্যাক্সিমাম তো ভেতর থেকে প্রমোট করে, তাহলে ওই কোম্পানিতে চাকরি করা যেতে পারে। কিন্তু এমন কিছু কোম্পানি আছে যারা কখনোই ভেতরের লোককে প্রমোট করে না, মানে বাইরের লোক থেকে এনে ডাইরেক্ট বসায় দেয়। তাদের ম্যানেজমেন্টের ভাষ্য হচ্ছে আমার লোকগুলা অতটা ক্যাপাবল নয়, এন্ট্রি লেভেলে ঠিক আছে বা অফিসার থেকে সিনিয়র অফিসার পর্যন্ত ঠিক আছে, বাট এরিয়া চালানোর মতো ক্যাপাসিটি নাই। তখন তারা করে কি, বাইরে থেকে লোক নিয়ে আসে বেশি বেতন দিয়ে, এবং আনার কারণে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে যেই লোকগুলো এই প্রতিষ্ঠানে রয়ে গেছে তারা প্রমোশন না পেয়ে ডিমোটিভেটেড হয়ে যায়, আর বাইরের লোকটাকে মানে এরা কোঅপারেশন ঠিক মতো করে না, সহযোগিতা ঠিক মতো করে না, দুই দিকে লস। তবে আবার এটাও ঠিক যে সব প্রমোশনও ভিতর থেকে হতে হবে, এটাও আমি একমত না। 10 to 12%, ম্যাক্সিমাম 15% নিউ ব্লাড অলওয়েজ ইনজেক্ট করতে হবে, তাহলে তো এক্সপেরিয়েন্স হবে না বা নতুন নতুন ভালো আইডিয়া আসবে না। কিন্তু 100% বাইরে থেকে আনা এটা একটা ভুল। আমি আপনাকে আরো একটু সহজভাবে বুঝাই বলি। কোনো একটা কোম্পানি যখন প্রথম যাত্রা শুরু করে, একটা উদ্যোগ, তখন আপনার ম্যানেজারও বাইরে থেকে আসবে, অন্য কোম্পানির অভিজ্ঞতা সম্পন্ন, এটা ঠিক আছে। কিন্তু 10 বছর কোম্পানি রান করে ফেলেছে, এরপর যদি কোম্পানিকে বাইরে থেকে ম্যানেজার নিতে হয়, মানে তার নিজের এতগুলো লোকের মধ্যে একজনও ম্যানেজার হওয়ার মতো যোগ্যতা হয়নি, তাহলে ওই কোম্পানির প্রবলেম আছে। এক্স্যাক্টলি, মানে কোম্পানি গ্রো করতে পারে না। ইয়েস, আমি আবারও বলছি 10 বছর পার হয়ে গেছে, তখনও ডাইরেক্ট বাইরে থেকে ম্যানেজার হায়ার করতে হচ্ছে, লাগলেই বাইরে থেকে হায়ার করতে হচ্ছে, ভিতরে একজনও হয় নাই, এটা কোম্পানির প্রবলেম। কোম্পানি 20 বছর পার হয়ে গেছে, তারপরও বাইরে থেকে জিএম হায়ার করতে হয়, এটা কোম্পানির প্রবলেম, ম্যানেজমেন্টের প্রবলেম। এই কোম্পানিগুলো এখন যত হাজার কোটি টাকার ব্যবসায় করুক, টিকবে না। একজন এমপ্লয়ি কি দেখে বুঝবে যে তার কোম্পানিতে সে চাকরিটা কন্টিনিউ করবে কিনা? প্রথম কথা হচ্ছে ক্যারিয়ার গ্রোথ আছে কিনা, ক্যারিয়ার প্ল্যানিং আছে কিনা। তার প্রমোশন হয়নি ঠিক আছে, কিন্তু তার আশেপাশের কেউ না কেউ প্রমোশন পাচ্ছে কিনা নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে বুঝতে হবে এখানে সুযোগ আছে। হয়তো আমি এখনো যোগ্যতা হয়নি বলে আমার একটু সময় লাগতে পারে, কিন্তু কারোই প্রমোশন হয় না, লাগলেই বাইরে থেকে ম্যানেজার হায়ার হয়, জিএম হায়ার হয়, এজিএম হায়ার হয়, তাহলে ওই কোম্পানিতে বেশি দিন থাকা উচিত। এটা হলো একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে বেতন দেওয়ার একটা নির্ধারিত ডেট থাকে, সেটা 1 তারিখও হতে পারে, 5 তারিখও হতে পারে, 15 তারিখও হতে পারে, কিন্তু ওই তারিখে দিচ্ছে কিনা। পরপর 3 বার যদি ঘোষিত তারিখ মিস হয়ে যায়, তাহলে ওই কোম্পানিতে বেশি দিন থাকা উচিত না, কারণ ওই কোম্পানি নড়বড়ে অবস্থার মধ্যে চলে যাচ্ছে, এটা ইন্ডিকেশন। 3 নম্বর আমি বলবো, কোম্পানির হেড অফিসের কোনো না কোনো কাজে তো মাঠের লোকরা আসে, তাকে মিটিংয়ে ডাকা হয় বা কোনো কাজে সে আসে, সুযোগ পেলেই হেড অফিসের টয়লেটে ঢুকে যাবে। টয়লেটে গিয়ে যদি দেখে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন, তাহলে ওই কোম্পানিতে চাকরি করা যাবে। আর যদি দেখে ওই বদনাটা ফুটা, ট্যাপ দিয়ে ফোটা ফোটা পানি পড়ে নিচে জং ধরে বা আয়রন পরে একটা লালচে হয়ে গেছে, কমরটা মানে দেখেই মানে বমি আসতেছে, তাহলে ওই কোম্পানিতে চাকরি করা যাবে না। আপনি এখন প্রশ্ন করতেই পারেন যে টয়লেট পরীক্ষার সাথে কোম্পানির অবস্থা বোঝার কি অবস্থা? মানে আমি বলতে চাচ্ছি, বিশ্বের একজন অন্যতম ধনী ব্যক্তি হচ্ছে রকফেলার, এবং ওনাকে বলা হয় বিশ্বের প্রথম বিলিয়নিয়ার। আমেরিকার নিউ ইয়র্কে একটা জায়গা আছে রকফেলার সেন্টার, মাঝখানে ওনার একটা মূর্তি আছে, এবং ওই চারপাশে মাঝখানে ফাঁকা জায়গার চারপাশে বিল্ডিং। ধরেন আমি ওই জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, কোনটা 80 তালা, কোনটা 90 তালা, কোনটা মানে 100 তালা না, এর নিচে 40 তালা, মানে চারিদিকে তাকালে খালি হাইরাইজ বিল্ডিং। পুরো চত্বরটাই তার ব্যবসা প্রতিষ্ঠান। উনি বিশ্বের এক সময়কার সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। উনার 1000 কোটি টাকার ব্যবসা, কিন্তু উনি নজর দিতেন ছোট ছোট বিষয়ে। মানে উনি বড় কিছু ডিল করছে ওনার লোকজন, কিন্তু ওই ঘরের কোনো একটা ছোট্ট ময়লা পড়ে আছে, এটা নিয়ে উনি রাগারাগি করতেন তার স্টাফদের সাথে, যে এটা ময়লাটা আছে কেন। কিন্তু 1000 কোটি টাকার মালিকের তো ওই ময়লাটার দিকে তাকানোর সময় হওয়ার কথা না। উনার ব্যাপারটা ফিলোসফিটা হচ্ছে যে আমি তো সব দেখতে পারবো না, ছোট ছোট কিছু সিমটম দেখতে পারবো। সিমটম গুলোকে যদি আমি ঠিক করতে পারি, আর এটা যদি ঠিক অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। আমি কেন টয়লেটকে এত গুরুত্ব দিচ্ছি আপনি বুঝতে পারছেন? যেই কোম্পানির টয়লেট যেখানে সবাইকেই কখনো না কখনো ঢুকতে হয়, ব্যবহার করতে হয়, সেটার দিকেই যদি
সবার মনোযোগ না থাকে তাহলে ওই কোম্পানির অনেকেই অনেক রোল প্লে করছে, নাটক করছে, সিটে বসে অনেক ব্যস্ততা দেখাচ্ছে, কিন্তু আসল কাজ কেউ করছে না। এই জন্য এটা একটা মেজর ইন্ডিকেটর। আরেকটা জিনিস বলা দরকার, বাংলাদেশের এখন একটা ব্যাড কালচার শুরু হয়েছে। অনেক মালিক, অনেক ভালো মালিক আছে, অনেক মানবিক মালিক আছে, অনেক জনদরদি মালিক আছে, এর পাশাপাশি কিছু মানুষ আছে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। সেটা যে কোনো কারণেই হোক, রাজনৈতিক প্রভাবেই হোক, অথবা লাক ফেভার করে হোক, বা কোনো একটা কারণে মার্কেটের ডিমান্ড সাপ্লাই একটা ঘাপলা ছিল, সেই জায়গাতে প্রোডাক্টের দাম বেড়ে হোক, হঠাৎ করে সে 100 কোটি টাকা হয়ে মালিক হয়ে গেছে। এই যে হঠাৎ করে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়ে গেছে, তারা না অনেক সময় ওই কলা গাছ হয়ে যাওয়ার পরে আর মানে তার বোধ বুদ্ধি লোপ পেয়ে যায়। তখন তারা এমপ্লয়িকে এমপ্লয়ি মনে করে না, অথচ এদের কাঁধে ভর দিয়ে কিন্তু সে ব্যবসাটাকে দাঁড় করিয়েছে। তখন ক্ষেত্র বিশেষে অশ্রাব্য ভাষায় কর্মীদেরকে গালিগালাজ করে। এটাও মানে ঘটে। এর চেয়ে তো বড় ঘটনা হচ্ছে আজকাল অনেক মালিক, অনেক না সরি এটা বললে ভুল হবে, কোন মালিক ডিরেক্ট এমপ্লয়ের গায়ে হাত তোলে। যে কথাগুলো কোথাও লেখা থাকে না, কেউ কোথাও কমপ্লেন করতে পারে না, অনেক সেলসম্যান নীরবে কাঁদে। আমি কিভাবে জানি? কারণ আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের স্তরে সেলসম্যানদেরকে প্রশিক্ষণ দিতে গিয়ে তাদের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক হয়। অনেক সময় তারা তাদের কষ্টের কথাগুলো বলার মতো কাউকে লোক না পেয়ে আমার মতো একজন ব্যক্তির কাছে এসে তার মনের কষ্টগুলো বলে কষ্টটাকে লাঘব করে। এই কারণে আমার কাছে এমন কিছু ইনফরমেশন থাকে যেটা হয়তো অনেক বড় কোম্পানি, বড় মালিকের কাছে বা অনেক বড় ম্যানেজারের কাছেও নাই। আমি কি বোঝাতে পারছি? এইরকম ঘটনা আপনার সাথে বা আমার সাথে ঘটে নাই, কিন্তু আমার কোনো এক কলিগের সাথে ঘটেছে। এটাও যদি কানে আসে যে উমুককে হেড অফিসে ডেকে নিয়ে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বা ফোনের মধ্যে তাকে মানে একটা অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছে, বা ক্ষেত্র বিশেষে তাকে তার বস বা তার বসের বস বা শীর্ষ কর্মকর্তা তাকে মার মুখে আচরণ করেছে, তাহলে এমপ্লয়ীদের উচিত ওই কোম্পানি দ্রুত ত্যাগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। তখনই চলে যেতে হবে না, কারণ চাকরি চাইলে তো আর পাওয়া যায় না, কিন্তু তাকে বুঝতে হবে যে এখানে আর বেশি দিন আমি থাকবো না। আরেকটা হচ্ছে, আমি বলি একই কোম্পানিতে একই পদে একই বসের অধীনে একই বেতনে একই দায়িত্ব একইভাবে 1000 দিনের বেশি পালন করবেন না। 1000 দিন মানে প্লাস মাইনাস 3 বছর। আমি তো এটা বলছি না যে এক কোম্পানিতে 3 বছর বেশি থাকা যাবে না, আমি বলছি এক কোম্পানিতে আপনি 30 বছর চাকরি করেন, সমস্যা নাই, একই পদে নয়, একই দায়িত্বে নয়, একই বেতনে নয়, একই বসের অধীনে নয়। আপনি এন্ট্রি লেভেলে চাকরিতে ঢুকেছেন, এই সময় যদি আপনি এন্ট্রি লেভেলে থাকতে থাকতে অন্তত 2-3 জন বসের অধীনে 1-2 বছর করে চাকরি করতে না পারেন, তাহলে আপনার সেই অভিজ্ঞতা হবে না যে অভিজ্ঞতাতে আপনি ভবিষ্যতে বস হতে পারবেন। অনেক সময় আমরা সৌভাগ্যক্রমে চাকরিতে ঢুকে ভালো বসের অধীনে পড়ে যাই, সব বসই তো খারাপ তা না, এবং এরপরে বসকে বাপ মা মনে করা শুরু করি। বস যেখানে আমি সেখানে, বস কুমিল্লা থেকে কুষ্টিয়ায় বদলি হয়েছে, আমিও বলি বস আপনি যাবেন যখন আমাকেও নিয়ে যান, কারণ ওই বসের সাথে আমি একটা কমফোর্ট জোনে চলে গেছি। এটা করতে গিয়ে হয়তো আপনি আগামী 3-4 বছর বসের সাথে খুব ভালো সম্পর্ক, ব্যবসাও ভালো দেখছেন, দায়িত্ব ঠিক করছেন, আপনার ক্যারিয়ারও আগাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি টোটাল জব মার্কেটের জন্য ইনভ্যালিড হয়ে যাবেন। কারণ আপনার অভিজ্ঞতা শুধু একজন বস কেন্দ্রিক। হয় এই একই সময়ে 5 বছর আপনি পার করে ফেলেছেন, একজন বছর অধীনে না গিয়ে যদি আপনি 3 জন বছর অধীনে 1 বছর 1.5 বছর 1.5 বছর করে কাজ করে আসতেন, তাহলে 3 ধরনের অভিজ্ঞতা হতো, কোনোটা ভালো, কোনোটা মন্দ, কোনোটা অ্যাভারেজ। ওইটা আপনাকে পরবর্তীতে আপনার বস হওয়ার জন্য আপনার মধ্যে ম্যাচুরিটি এনে দিন। এক্স্যাক্টলি, ঠিক আছে? বা ধরেন আমি একজন বসকে খুব পছন্দ করি, উনিও আগাচ্ছে আমিও আগাচ্ছি, উনি এরিয়া ম্যানেজার থেকে রিজনাল ম্যানেজার হচ্ছে, আমাকে এরিয়া ম্যানেজার করছে, আবার রিজনাল ম্যানেজার উনি হেড অফ সেলস হচ্ছে, আমাকে রিজনাল ম্যানেজার করছে, মানে উনিও এক ধাপ আগাচ্ছে আমাকে আগাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু আটকে যাবে, হেড অফ সেলস এর পর তার কিছু ওনার নাই, বা জিএম এর পর ওনার কিছু নাই, তখনও যদি ওনারই লেস ধরে থাকি তাহলে আমি গ্রো করবো, তাহলে আমি তো মিড লেভেলে, উনি তো টপিকে আটকাইছে, আমি আটকাবো মিড লেভেলে। এই জন্য বস বদল করতে হয়, ভালো বস হলেও বদল করতে হয়, খারাপ বস বদল করতে হয়। কোনো বছর অধীনেই টানা 1000 দিনের বেশি চাকরি করা উচিত নয়। ভালো কোম্পানিতে এত হিসাব রাখা লাগে না, ভালো কোম্পানি রেগুলার তাদের লোকজনকে মুভের মধ্যে রাখে, এই জায়গা থেকে ওখানে ট্রান্সফার করে, ওখান থেকে ওখানে বদলি করে, ওখানে প্রমোশন দেয়, কেউ চাকরি ছাড়ে, আলটিমেটলি এটা হয়ে যায়। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে একদম শিকড় গজানোর মতো, জন্ম থেকে জ্বলছি, এখানেই থাকবো, এখানেই শেষ হবে। এই জায়গাগুলোই চাকরি বেশি দিন করলে আপনি এক পর্যায়ে জগতের জন্য মানে ইনভ্যালিড হয়ে যাবে। সেলসম্যানকে কয়েকটা জিনিস বলে ফেলেছি, এক হচ্ছে তাকে দেখতে হবে ক্যারিয়ার গ্রোথ আছে কিনা, 2 নম্বর বলেছি তার কি বলে বেতন ঠিক সময় হচ্ছে কিনা, 3 নম্বর বলেছি যে কোম্পানিতে কোনো আনইথিক্যাল প্র্যাকটিস নাই, অর্থাৎ গালিগালাজ বা বাজে কথা বলা বা গায়ে হাত তোলা, এই ধরনের কোম্পানিগুলো থাকা যাবে না। আরেকটা বলেছি টয়লেট চেক করলে একটা ইন্ডিকেশন পাওয়া যাবে, এগুলা দেখে যদি কেউ সিদ্ধান্ত নিতে পারে তাহলে সে সামনের দিকে আগাবে। আরেকটা কথা এখানে বলে দেওয়া দরকার, ধরা যাক এগুলাতেও আপনি পাস করে গেলেন, মানে এই কোম্পানি থাকার মতো কোম্পানি, তারপরও প্রত্যেকটা এমপ্লয়ের উচিত প্রতি 6 মাসে অন্তত একবার
অন্য কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে নিজের বাজার দর যাচাই করা। ও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি এই কোম্পানি ভালো পেয়ে গেছেন, আপনি সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং সত্যি আপনি একদিন থাকলে এখানে জিএম হবেন, অতএব আপনি থাকেন, আমি মানা করছি না, কিন্তু 6 মাসের মধ্যে 3 থেকে 6 মাসের মধ্যে অন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউর জন্য কল এসছে, আপনি ওই সার্কুলারটা চোখে পড়েছে, আপনি খোঁজ রাখছেন, আপনি ওখানে ফেস করেন, চাকরিটা পান, কইরেন না। পাওয়ার পর আপনি বলেন সরি আমার মানে সবকিছু মিলে আমি এগ্রি না, আমি এটা তো যে কোনো এমপ্লয়ের অধিকার আছে, চাকরিতে আমি ফেস করতে গেছি মানে আর ওরা সিলেক্ট করলে আমি চাকরিতে জয়েন করতে কিন্তু বাধ্য নই, আমি অফার লেটার গ্রহণ করতে বাধ্য নই, আমি যতই ফেস করি না কেন চাকরি। কিন্তু বাজার দর যাচাই করার জন্য প্রত্যেক এমপ্লয়ি যদি এক জায়গাতে তার জীবন পার করার সিদ্ধান্ত নিয়েও ফেলে, তারপরও তার উচিত 6 মাসে একবার করে ইন্টারভিউ দেয়, সে অ্যাটলিস্ট প্রাসঙ্গিক আছে কিনা, সে বাজারে তার বাজার দর যাচাই হচ্ছে। এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে যদি সে ওই চাকরিটা পায়, তার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, তার ন্যায্য দাবি দেওয়া অধিকার এই মালিকের কাছে যেখানে সে এখন আছে আদায় করা সহজ হবে। রেফারেন্স দিতে পারবে, স্যার আমি তো ওই কোম্পানিতে ম্যানেজার হয়েই গিয়েছিলাম, আমি স্যার আপনার জন্য স্যার রয়ে গেছি স্যার, ওখানে তো আমি স্যার 1,40,000 টাকা অফার করছিল স্যার, আমি তো এখনো 1,20,000 টাকা আছি। এটা গেল ভালো দিক বললাম, উল্টাটাও বলি ওই চাকরিটা আমি পেলাম না, তাহলে আমার হতেই পারে আমি চেয়েছি বলি তো পাবো তা না, তাহলে আমাকে চুপে চুপে সিদ্ধান্ত নিতে হবে যে আমি তো আসলে অতটা যোগ্য নই, তাহলে ওইটাও পেলাম না, এটাও যদি কোনো কারণে হারাই তাহলে তো আমি শেষ খামুকি। তখন সেলসম্যান এই চাকরিটা ভালো করে করবে, কারণ হাতের শেষ সম্বল এই চাকরিটা। সো ইন্টারভিউ দিলে আপনার দুটো লাভ হতে পারে, একটা হতে পারে আপনি নিজের যোগ্যতা বেশি হলে আপনি যোগ্যতার অনুযায়ী এখানেও সুযোগ সুবিধা আদায় করে নিতে পারেন চাকরি বদল না করে, আর যদি আপনি দেখেন না বাজারের তুলনায় আপনি কোনো কারণে পিছিয়ে পড়েছেন, আপনার যোগ্যতার ঘাটতি আছে, তাহলে আপনার কাজ হচ্ছে এই চাকরিটা মনোযোগ দিয়ে করা, ভালো করে করা, অন্তত এটা যেন হাত থেকে ছুটে না যায়। এখনকার সেলসম্যানদেরকে আমি রিকোয়েস্ট করব, সেলস পেশায় যারা ঢুকছেন বা যারা ঢুকবেন তাদেরকে দুইটা বিষয়ে অবশ্যই অবশ্যই সেলসেরও বাইরে যোগ্যতা এবং দক্ষতা অর্জন করে আসা উচিত, বা যদি ঘাটতি থাকে করে নেওয়া উচিত। আমি কিন্তু একজন পেশাদার সেলস ট্রেনার, আমার দায়িত্ব মানুষকে যেটা বলা যে শুধু সেলস করেন না, আমি বলছি না, সেলস ট্রেনিং করার আগে আপনার আরো দুটো বেশি দক্ষতা দরকার। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে কম্পিউটার অপারেটিং স্কিল। ডিজিটাল যুগ, আপনি চান আর না চান আপনাকে কম্পিউটারের কিছু কাজ করতেই হবে, সে যে কোম্পানিতে যান। অতএব যাদের আমরা অনেক সময় মনে করি কি আমি তো এক্সেল পারি, পাওয়ার পয়েন্ট, না, এইভাবে না, পেশাদার প্রশিক্ষকের কাছ থেকে কোর্স করা, সেটা 3 দিনের হতে পারে, 7 দিনের হতে পারে, 3 মাসের হতে পারে। আমি যা জানি তা তো জানি, ওই পেশাদার প্রশিক্ষক কাছে গেলে আরো 2টা নতুন কিছু শিখতে পারবো, মানে পেশাগতভাবে কম্পিউটার অপারেটিং এ দক্ষতা অর্জন করা উচিত। আর দ্বিতীয় একটা স্কিল দরকার, সেটা হচ্ছে মাতৃভাষা বাংলার পাশাপাশি অন্য যে কোনো একটা ভাষায়, কমপক্ষে অন্তত একটা ভাষায় দক্ষতা অর্জন। সেটা আরবি হতে পারে, চাইনিজ হতে পারে, ইংরেজি হতে পারে, কোনো সমস্যা নেই। একাধিক ভাষাগত দক্ষতা পেশাগত জীবনে সেলসম্যানকে তরতর করে এগিয়ে নিয়ে যেতে পারে। কেন? ধরেন যে আমি ইংলিশ এটা না হয় বুঝলাম, ধরেন ইংলিশটা যদি আমি অন্য একটা, ফর এক্সাম্পল আমি জাপানিজ জানি, আমি জাপানিজ জানি, কেমন হেল্প করবে? লোকাল মার্কেটে এইভাবে হেল্প করবে যে হয়তো আমার কোম্পানির এমন একটা প্রোডাক্টে র মেটেরিয়াল জাপান থেকে কিনে আনা হয়, যখন আমার মালিক জানতে পারবে যে ওই সেলসের টেরিটরি অফিসারটা জাপানিজ ভাষা জানে, সে তখন প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে ওই ছেলেটাকে পোস্টিং দেবে, এবং ডেফিনেটলি মার্কেটে ছিল সে অফিসার, এখানে করে দেবে সিনিয়র অফিসার, বা মার্কেটে ছিল সিনিয়র অফিসার, এখানে এনে করে দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই যে এক ধাপ তুমি আগায় গেলা তোমার অন্যান্য সেলস কলিগদের থেকে, এইটা তোমার ওই সেলস দক্ষতার কারণে হয়নি, তোমার অ্যাডিশনাল যোগ্যতার কারণে হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? সো চাইনা ভাষা শেখা, আপনি সেলসের সাধারণ থাকতে হবে এটা তো না, সেলস তো সবই সেলস, পারচেজ এক ধরনের সেলসম্যানশিপ। বলা হয় যে বিক্রি করাই জেতা যায় না যদি কেনাই জিততে না পারে। এক্স্যাক্টলি, কিনে জিততে হবে। তাহলে মালিক যদি মনে করে আপনাকে একটা টেরিটরি ম্যানেজার করে রেখে আপনার মাধ্যমে মাসে 5 লাখ টাকার টার্গেট অর্জনের চাইতে ওই কেনাই আপনাকে বসাই দিলে আপনি $5,000 সেভ করতে পারবেন, তাহলে সেটা কোম্পানির লাভ, আবার আপনিও নিজেকে সেল কইরা একটা বড় জায়গায় একটা পজিশনে চলে যেতে পারলেন। ঠিক আছে? সো সেলসম্যানদেরকে আমি রিকোয়েস্ট করবো, সেলসম্যান না, যে কোনো পেশাজীবীদেরকে তার পেশাগত যে বিষয়ে সে যে চাকরি করছে, ইভেন এইচআর লোক বা অ্যাডমিনের লোক বা ফাইন্যান্সের লোক যে বিষয় করছে, সে বিষয়ে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের বাইরেও তাকে 2টা জায়গায় দক্ষতা অর্জন করতেই হবে বর্তমান জামানায় টিকে থাকতে হলে। নাম্বার 1 হচ্ছে তার কম্পিউটার অপারেটিং দক্ষতা, যত রকম সফটওয়্যার, এটা শিখে শেষ করা যাবে না, যত রকম পারে, বা ভিডিও এডিটিং পারে, বা একটা কিছু পারে, বা ভালো ফটোগ্রাফি পারে, মানে কোনো একটা স্কিল ডিজিটাল লাইনে, একটা একাধিক হলে তারও ভালো। আরেকটা হচ্ছে অবশ্যই 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 একের অধিক ভাষাগত দক্ষতা, সেটা তাকে এক্সট্রা মাইলেজ দেবে। এবং কিভাবে দেবে যেটা আরো একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। আরবি ভাষা, আপনি বলেন জাপানি ভাষাও তো বুঝলাম, আরবি ভাষা কিভাবে লাভ করবে? আরবি ভাষা লাভ করতে পারে এইভাবে, মালিকের মন চাইছে হজে যাবে,
বউ বাচ্চা সহ, তাদের তো টাকার অভাব নেই। এখন সে চাচ্ছে বাংলাদেশে এমন একদিন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাবো যে আরবি ভাষাও জানে। ওকে, আরবি ভাষাও জানে, তাহলে কি হবে, আমার বউ যখন ওখানে গিয়ে গয়না কিনতে যাবে জেদ্দার মার্কেটে, সহজে দাম দর করতে পারবে। এবং এই জন্য অনেক সময় এই ধরনের টাকা মানিডম্যানরা মানে আরবি ভাষা জানে এরকম মৌলানা খুঁজে বেড়ায়। এখন যদি জিএম সাহেবকে বলে যে জিএম সাহেব আমি একজন মৌলানা খুঁজছি, আমার সাথে হজে নিয়ে যাব, জিএম সাহেব যদি বলে স্যার আপনি বাইরে খুঁজছেন কেন, আমার ওই এক্সিকিউটিভটাই তো আরবি ভাষা জানে, তাহলে যে জিএম সাহেব ওই মালিকের সাথে 20 বছর থাকার পরও কোনদিন একই সাথে একই গাড়িতে উঠতে পারে নাই, প্রোটোকলগত কারণে জিএম সাহেবের গাড়ি আলাদা, মালিকের গাড়ি আলাদা, মালিক তার সবই ভালো ব্যবহার করে কিন্তু কখনো তার নিজের পাশে বসিয়ে নিয়ে যায় না, সেই একই মালিক ওই এক্সিকিউটিভকে পাশে বসিয়ে বউ বাচ্চা সহকারে তাকে সৌদি আরব ঘুরে আনতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? সো আপনি কোথাকার, মানে ওই যে মিঠুন চক্রবর্তীর বাংলা সিনেমার ডায়লগ আছে না, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, কোথাকার স্কিল, কোথায় গিয়ে যে আপনাকে কেমনে আগায় নিয়ে যাবে এটা আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য প্রত্যেকের উচিত মূল পেশাগত জীবনের বাইরে অ্যাডিশনাল কোনো না কোনো যোগ্যতা অর্জন করা, যেটা তাকে এক্সট্রা মাইলেজ দেবে। এই হলো পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার অবার্থ কৌশল। আপনার সেলসে যখন টার্গেট দেওয়া হয়, অনেক ক্ষেত্রেই টার্গেট যেটা রিয়েলিস্টিক টার্গেট তার চেয়ে বেশি দেওয়া হয় সেলসম্যানদের। যদি এরকম কেউ ফেস করে যে রিয়েলিস্টিক টার্গেট যেটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করা কোনোভাবেই পসিবল না, কোম্পানি বারবার চাপিয়ে দিচ্ছে, প্রথমত সে বুঝবে কিভাবে যে এইটাই রিয়েলিস্টিক, আমাকে পুশ করতে হবে অ্যাচিভ করার জন্য, নাকি এটা আমার সাধ্যের বাইরে, এইটা বোঝার পর তো সে ডিসিশন নেবে কোম্পানিটাতে থাকবে না ছাড়বে। রাইট, কিভাবে বুঝবে সে? ধন্যবাদ। আমার এই প্রশ্ন উত্তরটা একটু সময় দিয়ে দিতে হবে, না হলে পুরো উত্তরটা ক্লিয়ার হবে না। প্রথম কথা হচ্ছে টার্গেট জিনিসটা বাড়বেই। ওকে, আপনি লিখে রাখেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকম ব্যবসা প্রতিষ্ঠান আসবে, তার যারা সেলসে চাকরি করবে বা বিক্রয় পেশায় দায়িত্ব পালন করবে, তাদেরকে টার্গেট দেওয়া হবে এবং টার্গেটটা দিনে দিনে বাড়বে, কখনো কমবে না। কেন? কারণ যত দিন যাচ্ছে তত কোম্পানির ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বেড়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? সো বাড়তি খরচের চাপ বহন করার জন্য বাড়তি রেভিনিউ আনতে হবে। আর বাড়তি রেভিনিউ আনা মানে কি? বাড়তি বিক্রি করতে হবে। এই কারণে টার্গেট বাড়বেই। কোনো সেলসম্যান যদি এমন কোনো কোম্পানি খুঁজে পায় যেখানে টার্গেট বাড়ে না, তাহলে সে আপাত দৃষ্টিতে খুব খুশি হয়ে যাবে। কেউ যদি আপনাকে এসে বলে বা আমাকে এসে বলে যে ভাইয়া এমন একটা কোম্পানি খুঁজে পেয়েছি, মালিক খুব ভালো, টার্গেট দেয়ও না, টার্গেট বাড়েও না, একই টার্গেট নিয়ে আমরা চলি, এটা তো তার জন্য মনে হচ্ছে খুশির খবর। কিন্তু আমি একজন মানে সিনিয়র হিসেবে তাকে কি পরামর্শ দেবো জানেন? তুমি এক্ষুনি চাকরি ছাড়ো। বলবেন কেন? আরামে আছে, মালিক চাপ দিচ্ছে না, আপনার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে কোম্পানি সেলস টার্গেট বাড়ায় না, সেই কোম্পানির বড় হওয়ার ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, ডিজায়ার নাই। সেই কোম্পানি কাল বাদে পরশুদিন বন্ধ হবে, বন্ধ হবে, বন্ধ হবে। এটা একটা ইন্ডিকেশন হতে পারে যে কোম্পানির টার্গেট বাড়ে সেখানে চাকরি করা উচিত। যেখানে চাকরি বাড়ে না, এরকম কোনো নাই, কিন্তু যদি পাই ওখানে চাকরি করা যাবে না, কারণ ওই কোম্পানি বেশি দিন টিকবে না। তাহলে টার্গেট বাড়বে, এইটার সাথে আমাদের একমত হতে হবে পেশাগতভাবে, রাইট? এখন আপনার মূল প্রশ্নটা, টার্গেট বাড়বে তো বুঝলাম রাজীব ভাই, কতটুকু বাড়বে? 5%, 10%, 20%? আচ্ছা, এটাও নাই পারবে সেলসম্যান, তাকে যখন 200% দিয়ে দেওয়া হয় তখন সে কিভাবে করবে? এটাই আপনার মূল জানার বিষয়। এখন দুই দৃষ্টিকোণতে বুঝতে হবে। আমাদের দেশে এখন একটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে সকল ম্যানেজমেন্ট সেলসের ঘাড়ে বন্দুক রেখে পার হয়ে যেতে চাচ্ছে, ব্যবসার নামক যুদ্ধক্ষেত্র। কিন্তু সেলসে কিন্তু একটা পার্ট, 4টা পি মিলে মার্কেটিং: প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট, প্রমোশন। প্রোডাক্ট ঠিক থাকতে হবে, প্রোডাক্টের যুগোপযোগী বা বাজার দর ঠিক থাকতে হবে, প্লেসমেন্ট ঠিক থাকতে হবে, প্রমোশন ঠিক থাকতে হবে। খেয়াল করে দেখেন, প্রোডাকশনের দায়িত্ব কিন্তু সেলসম্যান পালন করে না, এটা হচ্ছে লজিস্টিক সাপ্লাই চেনের ব্যাপার, প্রোডাকশনের ব্যাপার। প্রাইসিং কিন্তু সেলসম্যান ঠিক করে না, এটা ফাইন্যান্স এবং আদার্স মিলে, ব্র্যান্ড মিলে ঠিক করে। প্রমোশনের কাজটা করে ব্র্যান্ডিং টিম। সেলস এই 4 পির শুধুমাত্র একটা পি নিয়ে কাজ করে, সেটা হচ্ছে প্লেসমেন্ট, রাইট? জি। এবং যে কোনো কোম্পানির উচিত প্রোডাক্টের প্রাইসিং এমনভাবে নির্ধারণ করা, জি, তার 1/3 হবে উৎপাদন খরচ প্লাস মাইনাস, 1/3 হবে তার মার্কেটিং কস্ট, আর 1/3 হবে তার প্রফিট, রাফ কাট। 3/1 উৎপাদন খরচ, 3/1 বিপণন খরচ, 3/1 তার লাভ। কিন্তু আজকাল অধিকাংশ মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের খরচটাকে কমিয়ে ফেলে লামসাম দিয়ে, সেলসম্যানদের ঘাড়ে প্রেশার দিয়ে, তাদের উপর একটা ইনসেন্টিভের মূলা ঝুলাই দিয়ে মার্কেটিং খরচ না করে লাভের পরিমাণটাকে বাড়াই ফেলতে চাচ্ছে। এইভাবে করলে মার্কেটিং বেশি দিন সফলতা দিতে পারবে না, এক পর্যায়ে এটা ব্যাকফায়ার করবেই। আমি কি বোঝাতে পারলাম? জি। সেলসম্যানদের এই প্যাচে পড়ে যাচ্ছে, মানে কোম্পানি 1 টাকার বিক্রিকে 2 টাকা করতে যাচ্ছে, এটা কোম্পানির অপরাধ না, এটা কোম্পানি চাইতেই পারে, কিন্তু দেখা যাচ্ছে 2 টাকার প্রোডাকশনই নাই,
তবু সেলসের গাড়ি টার্গেট চাপাই দিচ্ছে, ফলে অন টাইম মালটা উৎপাদনও নাই, দিতেও পারছে না, কিন্তু আবার বলছে না তুমি টার্গেট করতে পারো না, তোমার আমি বেতন দেবো না, তোমার ইনসেন্টিভ কাটিয়ে নেবো। কেউ দেখছে না যে কোম্পানি যেটা টার্গেট দিচ্ছে সেই পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবল রাখতে পারছে কিনা, রাখতে পারে না, তাহলে এই দোষ তো সেলসম্যানের না। বুঝতে পারছি? আচ্ছা, আবার আসেন, বাজারে একটা পণ্যের দাম 10 টাকা, আমি ওই প্রোডাক্টটা আমাকে আমার ম্যানেজমেন্ট ধরিয়ে দিয়ে বলছে এটা ইউ হ্যাভ টু সেল বাই 12 টাকা। ঠিক আছে, আমি একজনের কাছে বেচতে পারবো, দুজনের কাছে বেচতে পারবো, সবার কাছে বেচতে পারবো না, এই একটা সমস্যা হচ্ছে। তৃতীয় সমস্যা হচ্ছে আমি বিক্রিকে দ্বিগুণ করে ফেলতে চাচ্ছি, কিন্তু তাহলে আমার তো বিজ্ঞাপন কস্ট বা ডিজিটাল মার্কেটিং কস্টকেও দ্বিগুণ করে ফেলতে হবে, রেশিও অ্যাজ পার রেশিও। আমি দ্বিগুণ তো করছি না, বরং অর্ধেক করে ফেলছি। গত মাসে বুস্ট দিচ্ছি, এই মাসে বুস্ট দিব না, কিন্তু টার্গেট কিন্তু বাড়াই দিচ্ছি। এই কারণে সেলসের টার্গেট অনেক সময় না, অধিকাংশ সময় হচ্ছে না। এখন এগুলো বললাম কি কারণে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, কিন্তু আপনার প্রশ্ন এটা ছিল, আপনার প্রশ্ন ছিল সেলসম্যানের করণীয় কি। এখানে একটা জিনিস দেখতে হবে, একই টার্গেট 10 জন সেলসম্যানকে দেওয়া হয়েছে, 10 জনের কেউই পারে নাই, তাহলে বুঝতে হবে টার্গেটটাই ভুল ছিল। ওকে, কিন্তু 10 জনের মধ্যে 5 জন পেরেছে, 5 জন পারে নাই, তাহলে বুঝতে হবে টার্গেটটা ভুল ছিল বলা যাবে না, তবে কিছুটা ভুল ছিল, মানে এত এগ্রেসিভ টার্গেট সেট করা ঠিক হয় নাই। ওকে, কিন্তু টার্গেট যদি 8 জনই অ্যাচিভ করে ফেলে, পরিস্থিতি যাই হোক না কেন, 2 জন না পারে, আর ওই 2 জনই যদি চিল্লাফাল্লা করে না টার্গেট বেশি, তাহলে এটা মেনে নেওয়া যায়। যখন কোনো টার্গেট হয়ে যাচ্ছে তখন তো সবাই খুশি, যখন হয় না তখন এই দিকগুলো আলোকপাত করা দরকার, যেটা কি শুধু তোমার হয় নাই, না তোমাদের কারো হয় নাই, বা আমার হয় নাই নাকি আমাদের কারো হয় নাই। যদি আমাদের কারো না হয়, তখন আমি চ্যালেঞ্জ করতে আসলে চাকরি বাঁচিয়ে রাখা যাবে না, বিপদে পড়তে হবে। তখন বুঝে নিতে হবে যে আসলে এই কোম্পানি উড়াধুরা টার্গেটই শুধু দিতে জানে, টার্গেটকে অর্জন করার জন্য মার্কেটিংয়ের যে সাপোর্ট, ব্র্যান্ডের যে সাপোর্ট, প্রোডাক্টের মানে ট্রেড প্রমোশনের যে সাপোর্ট, তার কিছুই দিচ্ছে না, তখন তাকে কোম্পানি চেঞ্জ করার চিন্তা করতে হতে পারে। ক্রেডিট কালেকশনে জি মানুষ স্ট্রাগল করে, হ্যাঁ, যেমন সেলস আমি করে ফেলছি কিন্তু কালেকশন করতে পারতেছি না। অনেক ক্ষেত্রে হয়তো বা ক্রেডিট কালেকশনের টিম আলাদা থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে সেম টিমই হচ্ছে দুইটা কাজ করে। তো সেলসটা করা অনেকটা ইজিয়ার হয়ে যায়, যেহেতু ব্র্যান্ডিং মার্কেটিং এর সাপোর্ট থাকে, উনি একটা রিলেশন বিল্ড আপ করে ফেলে, কিন্তু কালেকশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক ক্ষেত্রেই। তো কিভাবে, এবং এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি যে সেলসে মানুষ যখন মুভ করে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে, মানুষটা মুভ করছে কিন্তু ক্রেডিটটা কিন্তু পড়ে আছে ওই ভেন্ডরের কাছে। তো কিছু ক্রেডিট থাকবে আমার নিজের, কিছু হচ্ছে অন্য কারো, তো ওইটাও কিন্তু আমার টেরিটরিতে আমার দায়িত্বে চলে আসছে। তো এই জিনিসটা মানে ক্রেডিট কালেকশনের মেকানিজমটা কি, টেকনিকগুলো কেমন? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে মানে আমি অন এয়ারে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন, ক্রেডিট রিয়েলাইজেশন, ক্রেডিট ম্যানেজমেন্ট বা ক্রেডিট ডিসিপ্লিন, এটা পার্ট অফ আওয়ার লাইফ, আমার মানে সেলসম্যানদের লাইফ। মাগার যখন আমরা মার্কেটিংয়ে পড়াশোনা করি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে, ওখানে ক্রেডিট ম্যানেজমেন্টের কোনো চ্যাপ্টারই নাই। কোনো ভার্সিটির বা কোনো কলেজের কোনো মানে শিক্ষা কারিকুলামে মার্কেটিং নিয়ে অনেক কথা আছে, প্রোডাক্ট নিয়ে কথা আছে, প্রমোশন নিয়ে কথা আছে, ফিলিপ কটলার মোটা বই লিখে ফেলেছে, কিন্তু ওখানে ক্রেডিট নিয়ে কোনো কথা নেই। কেন জানেন? কারণ ক্রেডিটটা সেলসের পার্টই না। আপনি একটু আগে বলছিলেন যে দেখা গেছে সেল হয়ে গেছে কিন্তু কালেকশন হয়নি, এই কথাটা আমরা বলি, এভাবেই বলি, কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ বিক্রয় ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হয় নাই যতক্ষণ পর্যন্ত বিক্রয়কৃত পণ্যের টাকা পকেটে না আসছে, মানে পকেটে মানে বিক্রেতার পকেটে না আসছে। গট দ্য মেসেজ? রাইট। সো আমরা করি কি জানেন, মাল ঢুকাই দাও, প্রোডাক্ট আগে পাঠাই দাও, পরে টাকা তুলে নেওয়া যাবে। এই করে আমরা হিসাবটা দুইভাবে রাখি, একটা রাখি যে কত টাকার মাল মার্কেটে ঢুকাইলাম আর কত টাকা এখন মার্কেটে বাকি পড়ে আছে। কিন্তু আসল সেল হচ্ছে কোনটা জানেন? যেটুকু টাকা কালেকশন হচ্ছে সেটাই। এর বেশিটাকে সেলসের ভাষা তো বলা উচিত না, মার্কেটিংয়ের ভাষা তো বলা উচিত না, ফাইন্যান্স এটা মানবেই না। ফাইন্যান্সের ভাষায় সেলস ওইটাই যেটা নগদ টাকায় হয়েছে। এখন কিন্তু আমি এত কাউন্টার দিলেও এটাই বাস্তবতা যে এই আদায় নিয়েই, বাকি আদায় নিয়েই জীবন পার হয়ে যায়। এবং দুঃখজনক কিছু ঘটনাও আছে, যেটা আপনার প্রশ্নের মধ্যে ইন্ডিকেশন আছে। একজন সেলসম্যান আরেকটা ভালো কোম্পানিতে ভালো পদে ভালো বেতনে চাকরি জুটিয়ে ফেলেছে, এই কোম্পানিতে যখন রিজাইন করছে, পদত্যাগ করছে, তখন এই কোম্পানি তাকে ছাড়ছে না, ক্লিয়ারেন্স দিচ্ছে না, বলছে যে হ্যাঁ তুমি চলে যেতে তো তুমি ছেড়ে দেবো, তোমাকে যাওয়ার আগে পুরো টাকাটা তুলে মার্কেটে যে তোমার আমলে যে বাকি দেওয়া হয়েছে এটা তুলে জিরো করে নীল করে তোমাকে যেতে হবে। ওকে ভাই, বাকিটা তো সে নিজের জন্য দেয়নি, নিজের ঠেকাতেও দেয়নি, নিজের আত্মীয়কেও দেয়নি, দিছে কি কোম্পানির বিক্রি বাড়ানোর স্বার্থে। এবং তার ম্যানেজমেন্টে তাকে প্রেশার দে বাকি পরে টাকা তোলা যাবে। এখন কেন তুমি ওকে ছাড়বা না? আমার মালিকও ঠিক আছে, ছেড়ে দিলাম, এই টাকা উঠাবো কি করে? আমি এমন অনেকগুলো ঘটনা জানি, সেলসম্যান ভালো চাকরি চাপ পাওয়ার পরেও
শুধুমাত্র মালিকের এই শর্তের কারণে বা ম্যানেজমেন্টের এই শর্তের কারণে যথাসময়ে সে টাকা তুলেও দিতে পারে নাই, চাকরি ছাড়তেও পারে নাই, যতদিন এটা কোর্স করছে ততদিন তার ওই চাকরি শেষ। এই কারণে আমি বলবো সেলসের পেশায় বাকি জিনিসটাকে আপনি ভুলে যান, এবং শুনে অবাক হবেন বাকি দিলে যা বিক্রি হয় নগদের তার চাইতে বেশি বিক্রি করা সম্ভব। একটু ধৈর্য ধরতে হবে। আরো সহজে বোঝায়, আমরা যারা সেলসের লোক, আমরা চ্যানেল ম্যানেজ করি, আমরা আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন রিটেলে পৌঁছে দিই বা বিভিন্ন মানে আউটলেটে পৌঁছে দিই, রাইট? আমি একটা কোম্পানির সেলসম্যান, আমি আমার এই প্রোডাক্টটাকে ওই দোকানদারকে বাকিতে দিলাম, দিয়ে বললাম যে ভাই তুমি এই পণ্যটা রাখো, বিক্রি করে আমাকে টাকা দিও। আরেকটা কোম্পানির সেলসম্যান সে যেভাবে হোক কাস্টমারকে ওই দোকানদারকে কনভিন্স করলো যে আমার পণ্যটা স্যার আমার কোম্পানির পলিসিতে নেই, আমি বাকি দিতে পারবো না, আপনি অল্প রাখেন কিন্তু নগদ টাকায় রাখেন। দোকানদার নগদ টাকায় রাখলো। যখন কাস্টমার এসে পণ্যটা চাইবে, ও কোন দোকানদার কোনটা আগিয়ে দেবে জানেন? যেটা নগদে কিনছে, যেটা নগদে কিনছে। টাকা তো ইনভেস্ট হয়ে আছে। তাকালে তার মনে হবে আমার টাকা আমার টাকা আমার টাকা, আর এটার দিকে তাকালে মনে হবে কোম্পানির টাকা কোম্পানির টাকা কোম্পানির টাকা। এই কারণে যদিও অনেক সেলসম্যান আমার কথায় দ্বিমত পোষণ করবে, কিন্তু আমি আমার 23 বছরের পেশাগত অভিজ্ঞতাকে কসম কেটে বলছি, বাকি বিক্রি বন্ধ করে নগদ টাকায় বিক্রি করতে পারলে আপাত হোঁচট খেলেও লং রানে বিক্রি বাড়বে বাড়বে বাড়বে। আর তুমি বিক্রি করে টাকা যদি আনতে নাই পারো তাহলে তো বিক্রি হয় নাই। আর তোমার চাকরিটা কি? বিক্রি করে টাকা আনা। তুমি টাকা আনতে পারো না, কিসের সেলসম্যান? সেলসম্যানকে তো প্রেশারটা নিতে হবে রে ভাই। এখন আপনি আর্মিতে ঢুকেছেন, আপনাকে ফ্রন্টলাইন সৈনিক করা হয়েছে, আপনি বলতেন স্যার আমার গুলি ছুটতে ভয় লাগে, তাহলে ভাই আপনি ওই চাকরি করতে ঢুকছেন কেন? ওটা তো হবে না। ওইখানে গেলে আপনাকে ওইটা মানে গুলি ছোড়ার মতো মানসিক দৃঢ়তা আপনার লাগবেই। ঠিক তেমনি সেলসের চাকরি করতে হলে বিক্রয় করাই দায়িত্ব শেষ না, বিক্রয় করা হচ্ছে দায়িত্বের শুরু। বিক্রয় করে টাকা আনা পর্যন্ত তার দায়িত্বের শেষ। এবং আরেকটা মজার কথা বলি, বিক্রয়ের ক্ষেত্রে 2টা গ্রামার যদি কেউ ফলো করে তাহলে সে বাকি দিলেও বিপদে পড়বে না। নাম্বার 1, কোনো নতুন পার্টির সাথে কখনো প্রথম লেনদেন বাকিতে করবেন না। ওকে, আমি কোম্পানির প্রতিনিধি, একটা আমার প্রোডাক্ট একটা দোকানে বিক্রি হবে, দোকানদার নতুন দোকান খুলেছে, তার সাথে আমার যত ভালো সম্পর্কে থাকুক বা ভালো সম্পর্ক তৈরি হোক, প্রথম চালান নগদে দিতে হবে, বাকি দেওয়া যাবে না। তার টাকা কম, পুঁজি কম, অল্প দেন। মনে করেন আমি সিমেন্ট কোম্পানির লোক, দোকানে 50 বস্তা সিমেন্ট দেওয়ার কথা, আমি দোকানদারকে বললাম ভাই 50 বস্তা সিমেন্ট নেবেন, নগদ টাকা নিতে হবে। দোকানদার ভাই আমার এত ক্যাপাসিটি নেই, তাহলে 20 বস্তা দেন। পরবর্তীতে আপনার সাথে তার সম্পর্ক তৈরি হলে আপনি 5000 বস্তা বাকি দিয়েন, আমি আপত্তি করছি না, কিন্তু শুরুতে যদি আপনি বাকি দেন অভ্যাস খারাপ হয়ে যাবে। এই জন্য বাকি ব্যবস্থাপনার প্রথম রুল হচ্ছে কোনো নতুন পার্টির সাথে লেনদেন প্রথম দিনে কোনো অবস্থাতেই বাকিতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। শুরু করতে হবে নগদ টাকায়, পরিমাণে অল্প হোক। তারপরে তাকে বলতে হবে যে ভাই তোমার সাথে আমার আগামী 3 মাস নগদ টাকায় লেনদেন হবে। লেনদেন হতে হতে তুমি যতটুকু ব্যবসা করবে আমার সাথে, এর ভিত্তিতে আমার ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে আগামীতে তোমাকে কত টাকার বাকি দেওয়া যায়। আমি কি বুঝাতে পারলাম? আরেকটু বলা যেতে পারে যে একটা ক্লু দিলাম, মানে সেলসম্যান বলতে পারে দোকানদারকে বা তার পার্টিকে যে তোমাকে আমি একটা ক্লু দিতে পারি, তুমি এই নগদ 3 মাসের পিরিয়ডে যত বেশি টাকা সেল করবা, ভবিষ্যতে তোমাকে যখন ক্রেডিট লিমিট দেবো ওইটার ভিত্তিতে তত বেশি ক্রেডিট লিমিট পাবা। অর্থাৎ তুমি ভবিষ্যতে বেশি লিমিট পেতে চাও, তাহলে এখন নগদ টাকায় বিক্রি বাড়াও। দোকানদার চিন্তা করবে মাত্র 3 মাসেরই তো মামলা, এরপর তো ক্রেডিট পাবোই, দেই 3 মাস ঠেলা এখানে টাকা, এখানেই ব্যবসা করি। এই যে একবার নগদ টাকায় ব্যবসা করার অভ্যাস শুরু হয়ে গেল, হয়তো এমনও হতে পারে ভবিষ্যতে তাকে আর বাকি দেওয়ার প্রয়োজনই হবে না। এই টেকনিকটা যারা দোকানদার ভেন্ডর তারা তো জানতেই পারে যে ঠিক আছে আমি প্রথমে হচ্ছে ক্রেডিট না নিয়ে আমি ক্যাশেই নেই প্রোডাক্ট, রাইট, তারপরে 3 মাস পরে আমি তো ক্রেডিটে পাচ্ছি, তখন আমি টাকা আটকায় দেবো। এটা একটা প্রশ্ন। না না বস, ওই যে 3 মাস আমি বলছি, আপনি যেটা বলছেন এটা রিয়েলিটি ঘটে, কিন্তু আমি যখন নগদ একবার নেওয়ার অভ্যাস করে ফেলবো তখন এক ধরনের তার সাথে একটা নগদের লেনদেনের মধ্যেই একটা হেভি অভ্যাস বলে একটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়, এবং তার টাকা ক্রেডিট যদি নেয়ও সে ওই টাকা বেশি আটকায় না, একান্ত এক্সেপশনাল না হলে। মানে সে একটা দুর্ঘটনায় পড়ে তার দোকান পুড়ে গেছে, বা তার পরিবারের এমন একজন ক্যান্সার আক্রান্ত হয়েছে, তার চিকিৎসা বাবদ বা হার্ট অ্যাটাক হয়েছে, তার চিকিৎসা 5 লাখ টাকা চলে গেছে, এগুলো এক্সেপশনাল কেস। কিন্তু নরমালি ক্ষেত্রে সবাই যে বাটপার, সবাই যে 2 নম্বরই করে এরকম না। আচ্ছা, টাকাটা উঠাবো কিভাবে তাহলে? আচ্ছা আসছি, আমার কথাটা একটু বোঝার আছে। প্রথম কথা কি বললাম, ফর্মুলা নাম্বার 1 হচ্ছে যে কোনো লেনদেন শুরুতেই বাকি দেওয়া যাবে না, অভ্যাস খারাপ করা যায়। অভ্যাস খারাপ হলে একটু পরে হোক, না আমি বাকি দেওয়াকে অভ্যাস খারাপ বলি, অভ্যাস খারাপ হলে একটু পরে হোক, শুরুতে হওয়া যাবে না। দ্বিতীয়টা হচ্ছে কোনো পার্টির সাথে বাকি থাকা অবস্থায় বাকির উপরে বাকি দেওয়া যাবে না। ও গট দ্য পয়েন্ট। তুমি আগের চালানের টাকাই তো আমাকে দাও নাই, আগের টাকা না দেওয়া পর্যন্ত তোমাকে আমি বাকি তো বাকি, নগদও মাল বেচবেন না, নগদও দেওয়া যাবে না। দোকানদার কি বলবে জানেন? বলবে ভাই ওইটা বাকি আছে, থাক, তোর অমুক আইটেমটা আমার লাগবেই, 3 পিস, এই নে নগদ টাকা।
তুই দিয়ে যা, এটা দেয়া যাবে না। ওই দিলেই ও আর জীবনে ওই পুরনো টাকা শোধ করবে না। আপনার প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে চলে আসছে, আগের প্রশ্নের উত্তরটা ক্লিয়ার চলে আসছে। মানে ও যখন দেখবে যে আমি যে পণ্যটা শর্ট পড়ছে আমার দোকানে সেটা চাইলেই পাই, তখন ওই টাকা দেওয়ার তাগিদ থাকবে না। কিন্তু যখন সে না ভাই এটা পাচ্ছি না, এই ব্যবসাটা হারাইলাম ওইটার কারণে, মানে ওই 10 লাখ টাকা না দেওয়ার কারণে এখন নগদ 3 লাখ টাকা ব্যবসা হচ্ছিল, এটাও হারাইলাম, তখন সে ওই টাকাটা দেওয়ার জন্য তার চেষ্টা শুরু হবে। ক্লিয়ার? সো বাকি থাকা অবস্থা দেওয়া যাবে। এবং এখানে দোকান কোম্পানি প্রতিনিধি কিছু টেকনিক অবলম্বন করতে পারে, যেমন বলতে পারে যে ভাই আমাদের লেনদেন তো এখন তো সব সিস্টেমে হয়, সফটওয়্যারে হয়, বা কোড থাকে বিভিন্ন আউটলেটের বা ডিলারের। আমার কোডে এমন কোনো সিস্টেমই নাই যে আগের টাকা রিসিভ না দেখালে নতুন করে হবে। রাইট। দোকানদাররা তখন আরেকটা কথা বলবে, ভাই আমার নামে দরকার নেই, ওই দোকানের ক্লিয়ার আছে, বাকিটা কিনে ওর নামে তুই মালটা তুলে আমার দিয়া দে, আমি তো টাকা এখন নগদ দিয়ে দিচ্ছি। এই ধরনের আনইথিক্যাল প্র্যাকটিসের উস্কানি দেবে, ওই উস্কানিতে ফাঁদে পা দেওয়া যাবে না। কিন্তু আমাদের অনেক সেলসম্যান, যেহেতু তার আবার সেলস টার্গেট আছে, আমি নগদ টাকা পাচ্ছি, বিক্রিও হয়ে যাচ্ছে, হোক গা না একটু নিয়মের হেরফের, ওর নামে তুলে মালটাকে দিয়ে দিচ্ছে, অসুবিধা তো কিছু হচ্ছে না, ও জানতেও পারছে না, ও জানলেও মানা করছে না। এই যে আপনি আনইথিক্যাল প্র্যাকটিস করে এই মাসের টার্গেট পার হতে গেলেন, এইটা করতে গিয়ে অভ্যাস সারা জীবনের জন্য খারাপ করে ফেললেন। এই খারাপের রেজাল্টে ওই আগের বাকি টাকা জীবনে উঠবে না। আপনি যখন ভালো চাকরি পাবেন, মানে ওই সেলসম্যান, তখন ওই চাকরিতে যেতে পারবেন না, কারণ কোম্পানি বলছে এই টাকা না তুললে তুমি যেতে পারবে না। সো কখনো অন্যায় করতে নাই, অন্যায়কে প্রশ্রয় দিতে নাই। ক্লিয়ার? এবং আরেকটা কথা আমি বলি আপনার প্রশ্নের সূত্র ধরেই, টাকা তোলার জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমরা দোকানদারকে অনেক সময় বলি যে 90 ডেজ ক্রেডিট, 90 ডেজ ক্রেডিট। দোকানদার করে কি, মালটা হয়তো 9 দিনের মধ্যে বেচা ফেলাইছে, কিন্তু আমার টাকা দেয় না, বলে তোমার সাথে আমার কথাই আছে 90 ডেজ ক্রেডিট, তখন তো 90 দিন পার হয়, কিন্তু মালটা কিন্তু সে বিক্রি করে ফেলেছে। এই জন্য সেলসম্যানদেরকে ক্রেডিট দিতে গেলে শর্তটাকে ক্লিয়ার করে নিতে হবে। ভাই তোমার জন্য সর্বোচ্চ ক্রেডিট হচ্ছে 90 ডেজ। 90তম দিনে, 90তম দিনে গিয়ে যদি তোমার ঘর থেকে প্রোডাক্টটা বিক্রি নাও হয়, তখন আটকে থাকে বা রয়ে যায়, অফটেক না হয়, তবু তোমাকে আমার 90 ডেজ পরে টাকা পে করতে হবে। আমি এর বেশি তোমাকে বাকি দেওয়ার সুযোগ কোনোভাবেই দেবো, কারণ তোমাকে তো বাকি দেওয়ার কথাই না। তুমি দোকানদারি করছো, তোমার কাছ তো নগদ টাকায় মাল কিনে বিক্রি করে লাভ করা, তুমি বাকি পেয়েছো, এটা তো বোনাস পেয়েছো। তবে তুমি যদি 90 দিনের আগেই প্রোডাক্টটা সেল করে ফেলো, তাহলে কিন্তু সেল করিবা মাত্র টাকা দিয়ে দিতে হবে, আমার টাকা দিয়ে দিতে হবে। এই যে দ্বিতীয় শর্তটা বললাম, এইটা অধিকাংশ সেলসম্যানই ক্লিয়ার করে না। না বাবা, এইসব শর্তমর্ত বললে দোকানদার মাল নিতে চাবে না, না নিতে চাইলে আমার ব্যবসা হবে না, না হলে আমার টার্গেট হবে না, নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে। কিন্তু কথাগুলো যদি ক্লিয়ার করে ফেলা না যায়, ভাই দেখেন কেন আমি এটাকে এত জোর দিচ্ছি, কারণ হচ্ছে আমার টাকা, আমার পণ্য বিক্রি হয়ে গেছে, বাকি দেওয়া পণ্য, আমি যদি টাকাটা কালেকশন করতে দেরি করি ওই 90 দিনের কারণে, এই টাকাটা দিয়ে দোকানদার আমার কম্পিটিটরের পণ্য কিনে ওই দোকানে সাজিয়ে রেখে 2বার বেচে ফেলবে। এক্স্যাক্ট রোল আউট করবে আমার টাকা, কিন্তু বিক্রি হচ্ছে কম্পিটিটর। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, কাস্টমার যখন সামনে দিয়ে কম্পিটিটরের মাল লয়ে হাইটা যায়, বুকটা ফাটে না, ফাটে না, ফাটেই তো, কিন্তু ফাটছে কি, আরো বড় ফাটছে তো, ওই টাকাটা আমার টাকা ইনভেস্ট করা আছে। এই জন্য কোনো অবস্থাতেই কোনো দোকানদারের সাথে যখন ক্রেডিট নিয়ে কথা, বা কোনো পার্টির সাথে, শর্ত একটাই, ওই প্রোডাক্টটা তুমি ইউটিলাইজ করে ফেলা মাত্রই, 90 দিন পূর্ণ হয়নি কিন্তু 90 দিনের আগেই তোমাকে টাকা দিয়ে দিতে হবে। আর এইটা এনশিওর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফলো আপ, ফলো আপ অ্যান্ড ফলো আপ। সেলসম্যানকে কাজে ওই দোকানে যেতে হবে, অকাজে ওই দোকানে যেতে হবে, মানে আস্তার ওই রুটে ভিজিট না, কিন্তু সামা ওই রাস্তা দিয়ে সে যাচ্ছে, ওখানে গিয়ে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন, বলবেন না যে টাকা দেন। এই যে বারবার নজর দিচ্ছে, দোকানদার বুঝে যাবে যে টাকা দিয়ে দিতে হবে, কারণ ওই লোক বারবার আসতেছে, এসে কিন্তু বারবার টাকা চাইতে হবে না, খালি দেখ ভাই আপনার শরীরটা কেমন, দেখতে আসলাম। কিন্তু এই ফলো আপটা না দিয়ে, আমার তো 90 দিনের ক্রেডিট দেওয়া আছে, আমি 90 দিন মানে 31 অক্টোবর, 31 অক্টোবর আগে ওই দোকানদারের সামনে আমি চেহারায় দেখাবো না। কি ঘটবে জানেন? 31 অক্টোবর যখন আপনি গিয়ে বলবেন আজকে 90 দিন হয়ে গেছে, আমার টাকাটা দেন, ওহো 90 দিন হয়ে গেছে, আমার তো খেয়ালই নাই। আসলে কিন্তু খেয়াল আছে, নাটক করছে। ভাই আমার যা 7 দিন সময় দেওয়া লাগে, কি করবে এখন? কিছু করার নাই, কেন নাই, ঠিক আছে ভাই 7 দিন, না ভাই 7 দিন পারছে, আচ্ছা 3 দিন সময় দেন আমাকে। কিন্তু এই সুযোগটা দোকানদার নিতে পারতো না যদি আমি রেগুলার ফলো আপ করতাম। মানে আমি প্রত্যেক দিন যদি দেখো ভাই আর কিন্তু 89 দিন বাকি আছে, ভাই আর কিন্তু 47 দিন বাকি আছে, ভাই আর কিন্তু 13 দিন বাকি আছে, ভাই আর কিন্তু 3 দিন বাকি আছে, তাহলে আমাকে ফাঁকি দিতে পারবে? তা আমরা সেলসম্যান অনেক সময় এই কাজগুলো করি না। আমি তো বলি আজকাল সেলসম্যানদের পকেটে যারা বাকিতে লেনদেন করে, বাকি ব্যবসা করে, অনেক কোম্পানির নেচার বা অনেক প্রোডাক্টের নেচারই একটু বাকি টাইপের, বকেয়া টাইপের, তাদের সেলসম্যানদের ব্যাগের মধ্যে খাতা কলম বইপত্রের পাশাপাশি স্টিকার থাকা উচিত।
ছোট ছোট স্টিকার, ওই যে বাচ্চারা খেলে না বিভিন্ন রকম স্টিকার থাকা উচিত। এই স্টিকারগুলো কি করবে, যেই দোকানদারের সাথে যেই দিন টাকা নেওয়ার কথা ওই ক্যালেন্ডারে, ওই দোকানে যে ক্যালেন্ডার ঝুলানো আছে ওইখানে স্টিকার মেরে দেবে। যে ভাই আপনার সাথে আমার 13 অক্টোবর টাকা পাওয়ার কথা, এই যে আপনার দোকানে যে ক্যালেন্ডার আছে 13 নম্বরে আমি স্টিকারটা মেরে থুয়ে গেলাম। তাহলে কি হবে, আমি যতবার সামনে থাকলেও ফলো আপ হবে, না থাকলেও হবে, কারণ দোকানদার অন্য আচ্ছা আগামী 14 তারিখ কি, আচ্ছা এটা কেন স্টিকার, আচ্ছা ওই লোক মেরে দিয়ে গেছে, মনে পড়ে যাবে। মানে সেলসম্যানদেরকেও আধুনিক টেকনিক অ্যাপ্লাই করতে হবে, আর কোনোভাবে বাকি থাকা অবস্থায় বাকি দেওয়া যাবে না, নতুন পার্টির সাথে বাকিদের লেনদেন শুরু করা যাবে। আমার কোম্পানিতে ব্র্যান্ডিং মার্কেটিং আপনি যে ফর্মুলা দিয়েছেন সে অনুযায়ী আমি হচ্ছে 1/3 ব্র্যান্ডিং মার্কেটিং করি। এটা করা উচিত আমি বলছি, এটা হুবহু জায়গায় করতে না, হুবহু না, হাইপোথেটিক্যালি বলতেছি, মোটামুটি এরকম থাকা উচিত। হাইপোথেটিক্যালি বলতেছি যে আমি ব্র্যান্ডিং মার্কেটিং এ জোর দেই, আমি জিনিসটা নিয়ে সিরিয়াস, আমার প্রোডাক্টের প্রচন্ড ডিমান্ড তৈরি হয়েছে, ব্র্যান্ড তৈরি হয়েছে এবং প্রচুর চাহিদা, তাহলে আমি সেলস টিম দিয়ে করবো কি? ওরা তো হচ্ছে আমি একটা কালেকশন টিম রাখলেই তো পারি না, সেলস টিম লাগবে। সেলস টিমের কাজটা কি মূলত? মানে এখানে একটা কনফ্লিক্ট হয় কি ভাইয়া, যে সেলস টিম বলতেছে যে আপনাদের প্রোডাক্ট তো ভাই বিক্রি হচ্ছে না, আমাদের মার্কেটিং ব্র্যান্ডিং ঠিক নাই, প্রোডাক্ট চাহিদা নাই, ঠিক আছে। আবার মার্কেটিং ব্র্যান্ডিং টিম বলতেছে চাহিদা তো আছে, আমাদের প্রোডাক্ট তো কিছুটা চেনে লোকজন, আপনারা তো বিক্রি করতে পারেন না, আপনারা যে বিক্রি করেন যে ওনারটা তো হয়েছে, আপনারটা তো হয় নাই। এখানে এক টিম আরেক টিমকে ধরেন যে এরকম ধাক্কাধাক্কি করে, কাদা ছোলাছুলি চলে। তো আমি যেটা জানতে চাচ্ছি যে ব্র্যান্ডিং কোনো কোম্পানির কম হবে, কোনো কোম্পানির বেশি হবে, সেলসম্যানের অ্যাকচুয়াল কাজটা কি? অ্যাজ এ সেলসম্যান হিসেবে সে কোথায় কাজটা করবে? সেলসম্যানের কাজ হচ্ছে 1.5 P নিয়ে। 1.5 P মানে ওই যে মার্কেটিং এর বেসিক 4টা P আছে না, প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট, প্রমোশন। সেলসম্যান এর মধ্যে প্রোডাক্ট নিয়েও কিছু করার নাই, প্রাইসিং নিয়েও কিছু করার নাই, এগুলো অন্য ডিপার্টমেন্ট দেখে। তার কাজ হচ্ছে প্লেসমেন্টের পুরো P আর প্রমোশনের অর্ধেক P। আমি বলি সেলসম্যানের দায়িত্ব হচ্ছে 1.5 P। একটু ভেঙে বলছি, মানে প্রোডাক্ট মার্কেটে ডিমান্ড তৈরি হোক বা না হোক, হবে তো বটেই, বা যদি নাও হয় তবু যে দোকানে বা যে চ্যানেলে এই প্রোডাক্টটা থাকার কথা সেই চ্যানেলে পৌঁছানোর দায়িত্ব সেলসম্যানের। এইটা না পৌঁছানো, তার আমি যদি অন্যভাবে বলি কবিরা গুনাহ টাইপের, মানে মারাত্মক অপরাধ, তোমাকে পৌঁছাতে হবে। দোকানদার রাখে না, নেয় না, এইসব কথা বলা যাবে না। এটা যেভাবে দোকানদারকে কনভিন্স করতে হবে, তোমার দিনের মধ্যে 10 দোকানে পাও না, 7 দোকানে তো পারতে হবে, 7 দোকানে পাও না, 5 দোকানে তো পারতে হবে। তুমি কিছুই পারো না, তাহলে তো হবে না রে ভাই। দিন শেষে তো তোমাকে প্রমাণ করতে হবে ইউ আর এ সেলসম্যান। যখন তুমি চাকরিটা পাইছিলা তখন তো তোমার সাথে একই সোফায় 10 জন বসেছিল, 10 জনের তো চাকরি হয় নাই, 10 জনের তো সবারই ডিগ্রি পাস ছিল, সবারই সিজিপি কারো কারো তোমার সাথে ভালো ছিল। তখন তোমার চাকরিটা কেমনে হয়েছে কারণ ওই দিন ওই মুহূর্তে ওই ক্যান্ডিডেটের তুলনায় কোনো না কোনোভাবে তুমি নিজেকে বেশি সেল করতে পারছো, তুমি নিজেকে বেশি দক্ষ বা যোগ্য প্রমাণ করতে পারছো, বা নির্বাচকদের মনে হয়েছে যে ও দক্ষ, এই জন্য তোমাকে নিছে, রাইট? তুমি চাকরি পাওয়ার আগে নিজেকে এত বড় দক্ষ প্রমাণ করে ঢুকলা, আর ঢোকার পর তুমি বেচতে পারো না, এটা কেমন কথা? সো সেলসম্যানের দায়িত্ব, প্লেসমেন্টের পুরা দায়িত্ব সেলসম্যানের, আর প্রমোশনের মূলত এটা ব্র্যান্ডিং এর দায়িত্ব হলেও সেলসম্যানদেরও কিছু দায়িত্ব আছে, যেটাকে আমরা এখন বলি ট্রেড মার্কেটিং। অর্থাৎ এই মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং না, এই মার্কেটিং মানে মিডিয়া মার্কেটিং না, এই মিডিয়া মানে হচ্ছে যেই ট্রেডে ওই প্রোডাক্টটা বিক্রি হবে, আউটলেটে বিক্রি হবে, সেখানে কিছু মার্চেন্ডাইজিং করা, সেখানে কিছু অ্যাক্টিভিটি করা, সেখানে কিছু ট্রেড অফার দেওয়া, যেন দোকানদার ওই ট্রেড অফারের লোভে অথবা তার কোনো বেনিফিটের আশায় সেই প্রোডাক্টটা নিয়ে একটু এক্সট্রা ফোকাস দেয়। আমি কি বোঝাতে পারলাম? তো সেলসম্যানের দায়িত্ব 1.5 P, এইটুকু সে করে যাবে। এইটুকু করে গেলে ইভেন মার্কেটিং টিম যদি দুর্বলও থাকে তারপরও সেলসের কাঁধে বন্দুক রেখে বিক্রি করা সম্ভব, কিছুটা হলেও সম্ভব। আমি বলছি না 100% সম্ভব। আমাদের মুশকিলটা হচ্ছে আমরা কিছুটার জায়গায় পুরোটাই চাচ্ছি সেলসম্যানরা করে দেবে, আর কোনো দিকে করবো না। আর ব্র্যান্ডিং এর খরচগুলো যেহেতু, ইনভেস্টগুলো যেহেতু মানে হিসাব করা যায় না, মানে আমি টিভিতে বিজ্ঞাপন দিয়ে ফেললাম, কিন্তু বিজ্ঞাপনটা কেউ দেখলো কিনা এটা হিসাব রাখার কোনো সুযোগ নাই। এটা একটা মজার গল্প বলি। এক কোম্পানির মার্কেটিং ম্যানেজারকে জিজ্ঞেস করা হচ্ছে, এক লোক জিজ্ঞেস করছে যে ভাই তোমাদের বছরে মার্কেটিং কস্ট কত, ইনভেস্টমেন্ট কত? তা বলছে মনে করেন 5 কোটি টাকা। 5 কোটি টাকা? এত টাকা তোমরা কি করো? আমরা টিভিতে বিজ্ঞাপন দেই, আমরা সাইনবোর্ডে খরচ করি, আমরা ডিজিটাল মার্কেটিং করি, আমরা উমুক করি, তুমুক করি, অনেক কিছু করি। আচ্ছা তোমরা যে এত টাকা খরচ করে মার্কেটিং ব্র্যান্ডিং করছো, এ সবগুলো কি কাজে লাগে? ওই লোকটা জিজ্ঞেস করছে। তা বলছে যে না, সবগুলো কাজে লাগে না। এমন হতে পারে আমি যেদিন টিভিতে অ্যাড দিয়েছি ওই সময় কেউ টিভি খোলেই নাই, হতেই তো পারে, আমি তো ঠেকাতে পারবো না। টিভি বিজ্ঞাপন দিতে পারবো, টিভি খুলতে তো বাধ্য করতে পারবো না। আমি পত্রিকা যেই পৃষ্ঠে বিজ্ঞাপন দিয়েছি মানুষ হয়তো ওই পৃষ্ঠাটা পড়েই নেই। তাহলে আমি ব্র্যান্ডিং এর পিছনে ইনভেস্ট করলেই পুরোটাই যে আমার উপকারে লাগছে এমন গ্যারান্টি দেওয়া যাবে না।
আমি রাস্তার পাশে একটা সাইনবোর্ড দিয়েছি, এমনও তো হতে পারে ওই রাস্তায় লোক চলাচল কমে গেছে বা লোকজন মাটির দিকে তাকিয়ে তাকাচ্ছে, উপরে সাইনবোর্ডের দিকে তাকাচ্ছে না। তো তখন ওই লোকটা প্রশ্ন করলো, আচ্ছা এই যে তুমি বলছো মার্কেটিং খরচ করো, তার অনেক কিছু কাজে লাগে না, কি পরিমাণ অপচয় হয়? তা মার্কেটিং ম্যানেজার বলছেন মনে করেন 50%। 50% মানে 5 কোটি টাকার 50% মানে 2.5 কোটি টাকা নষ্ট, যার কোনো কাজ নাই, এটাই যদি হয় তুমি করছো কেন? তখন মার্কেটিং ম্যানেজার উত্তর দিলে সেটা খুব ইন্টারেস্টিং। উনি বলছে কোন 2.5 কোটি কাজ করে আর কোন 2.5 কোটি কাজ করে না এটা জানি না বলেই 5 কোটি খরচ করি। আমি কি বুঝাতে পারলাম? মানে আমি সব করে দেবো, কোনটা কাজে লাগবে কোনটা কাজে লাগবে না। এটা একটা কৌতুক বললাম, বাট বাস্তবতা হচ্ছে আজকাল ব্র্যান্ড টিম, মার্কেটিং টিম, কোন মার্কেটিং যে ধরনের প্রপোজাল নিয়ে ম্যানেজমেন্টের কাছে যায় না কেন, সেটাই মালিকের পছন্দ হয় না। বাজেট ইনভলভ, না এটা লাগবে না, এটা করে কাজ হবে না, এটা করে কাজ হবে না। তুমি যদি সবই প্ল্যানগুলোকে বাদ দিয়ে দাও, আসলে তো সে বাদ দিচ্ছে, ভাব দেখাচ্ছে কাজ হবে না, কিন্তু আসলে সত্য হচ্ছে ও বলে না, বোঝাচ্ছে যে টাকা খরচ করবো না। এইভাবে যদি তুমি কোনো আইডিয়াই না কাজে লাগাও, তাহলে দিন শেষে তোমার বিক্রিটা বাড়বে কোত্থেকে? বন্ধ হয়ে যাবে, কমে যাবে। তখনই টার্গেটকে হাই মনে হয়, মানে এইখানে ঠিক না করার কারণে ওইটা ঠিক হচ্ছে না। কিন্তু আমাদের মার্কেটে ডিমান্ড থাকতো, তাহলে কিছুটা ডিমান্ডের কারণে, কিছুটা সেলসম্যানের পুশিং এর কারণে মোটের উপরে টার্গেট বেড়েও যেত, অ্যাচিভও করা যেত। তো এই কারণে ভাই কোনো কোম্পানি যদি আমি বলি যে এটা ঠিক করে ফেলা খুব সোজা, খুব সোজা বলবো। হ্যাঁ আচ্ছা, কোম্পানিগুলো একটা টার্গেট দেয়, টার্গেট না হলে ইনসেন্টিভ পায় না, এই পর্যন্ত মেনে নেওয়া যায় সেলসম্যানরা। কিন্তু এমন কিছু বাজে কোম্পানি আছে, বাজে কোম্পানি, আমি শব্দটা আবার উল্লেখ করছি, বাজে কোম্পানি আছে যারা টার্গেট না হলে সেলসম্যানের বেতন হাত দেয়। ভাই বেতনে কিন্তু হাত দেওয়া উচিত না বা যাবে না। বেতন তো আমাকে, এটা আমার বিক্রি না হলেও আমাকে দিতে হবে, এটা আমার মিনিমাম মানে অধিকার। ইনসেন্টিভ তুমি কেটে নিতে পারো, ইনসেন্টিভ তুমি আমাকে না দিতে পারো যদি আমি অর্জন করতে না পারি, কিন্তু বেতন পেতে হবে। কিন্তু এমন এমন কোম্পানি আছে তারা যে টাকা বেতন হলো বেতনের মধ্যে হাত পায়, এটা কিন্তু শ্রম আইন এটা সমর্থন করে না, কিন্তু বাংলাদেশে কিছু কোম্পানি ব্যাড প্র্যাকটিস করছে। এই কোম্পানিগুলোকে সোজা করার উপায় বলবো, সোজা করার উপায় হচ্ছে কোম্পানি প্রতি মাসে যে টার্গেটটা দেবে, সরকারের উচিত, বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত, কাস্টমসের উচিত ওই টার্গেটের পরিমাণ ভ্যাট আগে জমা নিয়ে নাও। তুমি বলছো তুমি এই মাসে 10 কোটি টাকা বিক্রি করবাই তো তুমি 10 কোটি টাকার ভ্যাট যা হয়েছে এখন জমা দিয়ে দাও। তখন দেখবেন মালিকরা মুখ না 10 কোটি যদি স্যার না হয় স্যার 7 কোটি যদি হয় তাহলে তো আমি 7 কোটির ভ্যাট দেবো। ওকে ফোর্স দিতে হবে, ব্যাটা তুই 10 কোটি টাকা ধরলি কেন, 10 কোটি ভ্যাট জমাতে। আমার কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাইলে তখন আর উল্টাপাল্টা উড়াধুরা টার্গেট আসবে না। কিন্তু যতক্ষণ আমি যে মানে একটা কি বলবো একটা ফোর্সিং পদ্ধতি বললাম এটি ইমপ্লিমেন্ট না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই মানে টার্গেট নিয়ে আর এই নিয়ে যে গন্ডগোল, এটা মিটবে না। এটা মিটানোর একমাত্র উপায় এখন একটাই, যে ভাই তুই যদি টার্গেট করেই থাকিস সেটা বিক্রি করবি, তাহলে ওই টাকাকে ভ্যাট জমা। যদি ওই টাকার উপর ভ্যাট হয় না, ভ্যাট হয় যেটুকু রিয়েল সেল সেটার উপরে হয়। কন্ডিশন বোঝানোর জন্য, কন্ডিশন বোঝানো, তুমি তাহলে এত বড় টার্গেট ধরতে পারো তো টাকা জমা দিয়ে দাও। না বাবা অত টাকা, তখন সে রিয়েলিস্টিক টার্গেটের দিকে যাবে। আমি এইটা মিন করার চেষ্টা করছি। আমার কিন্তু উদ্দেশ্যটা মানে আমি জানি এটা যা বললাম এটা অনেক ধরনের আজে বাজে মন্তব্যকে করে ফেলতে পারে, এত সোজা জিনিসটা আমি বোঝানোর জন্য বলছি। রিয়েলিস্টিকের কাছাকাছি থাকার জন্য এটা একটা পানিশমেন্ট হওয়া উচিত। আরেকটা কথা বলে ফেলে এই ফাঁকে, পরে ভুলেও যেতে পারে যদি এটা প্রশ্ন করেন নাই, সেটা হচ্ছে বাংলাদেশের লোকাল কোম্পানিগুলো সপ্তাহে একদিন ছুটি দেয় বা তাও দেয় না বললেই চলে, 6 দিন অফিস করায়। আর মাল্টিন্যাশনালগুলো 5 দিন অফিস করায়। তারপরে মাল্টিন্যাশনাল কোম্পানিতে লাভ বেশি, তারপর মাল্টিন্যাশনাল কোম্পানির সুযোগ সুবিধা বেশি, তারপরে মাতৃগুলো সেলস বেশি, তারপর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সরকারকে ট্যাক্স ভ্যাট বেশি দেয়। আমি আজকে এই প্ল্যাটফর্মে এই মাইক্রোফোনকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশের লোকাল মালিকেরা যদি সপ্তাহে 2 দিন ছুটি এনশিওর করতে পারে, ছুটি মানে ছুটি, ওই দিন মিটিংও করা যাবে না, ওই দিন ট্রেনিংও করা যাবে না, ছুটি মানে ছুটি, তাহলে প্রত্যেকটা কোম্পানি বিক্রি বাড়বে। যদি আপনি ব্যাখ্যা চান তাহলে আরো আধা ঘন্টায় পডকাস্টটাকে লেন্দি করতে হবে, এর উপর আমার দীর্ঘ ব্যাখ্যা আছে। একটু বলেন সংক্ষেপে, একটু খুব সংক্ষেপে বলতে হলে ভাই, সপ্তাহে একদিন ছুটি আসলে ছুটি না। প্রত্যেকের পরিবার, প্রত্যেকে তো কোনো কোনো পরিবারের অংশ, তার পরিবারে কিছু সাপ্তাহিক কাজ থাকে, কাপড় ধোয়ার কাজ থাকে, বাজার করা কাজ থাকে, এগুলো করে আসলে ছুটির দিনটা সে ছুটি এনজয় করতে পারে না। হানিফ সংকেত ইত্যাদিতে অনেক আগে একবার দেখাইছিল যে শুক্রবার কি আসলে ছুটির দিন, নাকি ওই দিনই একটা নর্মাল কর্মব্যস্ত দিনের চাইতে বেশি সময় ধরে একজন বাড়ির গৃহকর্তাকে কাজ করতে হয়। এটার উপর একটা সুন্দর উনি একটা মানে ডকুমেন্টারি তৈরি করে দেখাইছিলেন, মানে অভিনয় করিয়ে। ঠিক আছে, কথাটা খুবই সত্য কথা। যদি 2 দিন ছুটি হতো, এনশিওর করা যেত, তাহলে একদিন পরিশ্রম হতো তার পরিবারকে ঠিক রাখার জন্য, আরেকদিন কিছুটা হলে সে বিশ্রাম নিতে পারতো। আর আপনি যখন বিশ্রাম নিতে পারবেন তখন আপনার ব্রেন সবচেয়ে বেশি প্রোডাক্টিভ সার্ভিস দেবে।
অর্থাৎ আমি বলতে চাচ্ছি সপ্তাহে একদিনের জায়গায় 2 দিন ছুটি এনশিওর করতে পারলে বিক্রি বেড়ে যাবে বেড়ে যাবে বেড়ে যাবে। যারা সেলস এসআর হিসেবে চাকরি করে, সেলস রিপ্রেজেন্টেটিভ, আমরা এখন করি কি জানেন, একটা কোম্পানি মার্কেটে ডিলার পয়েন্টে 30টা মার্কেট, আমরা কি করি, একজন সেলসম্যান সপ্তাহে 6 দিন 6টা মার্কেটে যেতে পারবে, অর্থাৎ 5 জন এসআর নিলে 5 6 30টা মার্কেট কভার হয়ে যাচ্ছে। আমি বলি যে না, এসআর নিতে হবে 6টা, একটা বেশি, তাহলে আপনি প্রত্যেককে সপ্তাহে 2 দিন ছুটি দিতে পারবেন। 5টা এসআরকে 6 মার্কেট না করিয়ে 6টা এসআরকে দিয়ে 5 মার্কেট করে করান, তাহলে তো 2 দিন ছুটি দিতে পারবেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এসআর একটা বাড়া মানে তো তার সুযোগ সুবিধা খরচ বাড়া। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশের কোনো মালিক যদি সৎসাহস করে এই 5 জনে একজন করে এসআর বাড়িয়ে নিয়ে 2 দিনের ছুটি এনশিওর করে দেয়, ওই একজনের বেতন বাবদ যে টাকা বেশি লাগবে তার চেয়ে বেশি টাকা প্রফিট উনি পাবেন। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, কিন্তু সাহস করে এটা শুরু করতে হবে। যারা শুরু করবে তারাই লাভবান হবে। কিন্তু এত বড় কইলজা আদৌ বাংলাদেশের কোনো লোকাল মালিকের আছে কিনা এটা নিয়ে আমার একটু ডাউট আছে। তারা পারলে শুক্রবারও কাজ করায়, সেল খারাপ হলে বৃহস্পতিবার বিকালবেলা একটা ছোট্ট করে মেসেজ দিয়ে দেয় যে আগামীকাল সেল ওপেন। ওই লোকটার কাজ করবে কখন, মানে তার পরিবারের সময় দেবে কখন, এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। ট্রেনিং করার কথা করাই না, ট্রেনিং এর কথা বললে শুক্রবারের ট্রেনিং, ওই দিন তো তার বাড়ির চিন্তা আছে, তার তো ঠিকমতো ট্রেনিং এ কনসেন্ট্রেট করতে পারবে না। আমি বিরোধিতা করি, কিন্তু আবার অনেকে আমাকে প্রশ্ন করে তাহলে আপনি শুক্রবার ট্রেনিং করান কেন, আপনি রিজিট হতে পারেন না? রিজিট হলে ভাই আমি পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হব, আপনি না করালে অন্য কেউ করাবে। এবং কোনো মানে মালিকের সিদ্ধান্ত এরকম যে ট্রেনিং করাইলে শুক্রবার করাবো, নাহলে ট্রেনিংই করাবো না। ফলে অনেক সময় আমি কম্প্রোমাইজ করতে বাধ্য হই। কিন্তু আমি বারবার একটা কথা বলছি, ট্রেনিং কখনো ছুটির দিনকে হরণ করে হওয়া উচিত না। আর যদি একান্ত কোনো কারণে করতেই হয়, তাহলে এর বিপরীতে ওই সেলসম্যানকে আরেকদিন অ্যাডিশনাল ছুটি দিয়েও এটা কাভার করে দেওয়া যেতে পারে, যে তুমি ঠিক আছে এই শুক্রবার ট্রেনিং করবা, আগামী সপ্তাহে তুমি বৃহস্পতি এবং শুক্রবার 2 দিন ছুটি কাটাবা, তাহলেও জিনিসটা রিকভারি হয়। কিন্তু ট্রেনিংয়ের নাম করে, মিটিংয়ের নাম করে, মান্থলি মিটিংয়ের নাম করে অধিকাংশ কোম্পানি প্রথম শুক্রবার খাই ফেলায়। তাহলে সেলসম্যানটা পোশাকটা পরিষ্কার করবে কখন, ধোবে কখন ভাই? সে তো গরিব মানুষ, সে তো অল্প টাকার বেতনে চাকরি করে, তার তো বেশি পোশাক নাই, তার তো সপ্তাহে 6টা পোশাক নাই, 2টা পোশাকে সে ধুয়ে সপ্তাহ চালায়। তো তাকে যদি শুক্রবার আমি পোশাক ধুতে না দেই, তাহলে কালকে বাদে পরশু দিন তো সব নোংরা মলিন পোশাক পরে মার্কেটে যাবে। আর মলিন পোশাক পরে মার্কেটে গেলে তার কাছ থেকে কোনো দোকানদার বা কোনো কাস্টমার পণ্য কিনবে? ডেল কার্নেগির বইতে একটা কথা পরিষ্কার লেখা আছে, বেশি বিক্রি করতে চাও নিজেকে ফিটফাট দেখাও, বড় লোকই ভাব দেখাও। তাহলে বড় লোকই ভাব দেখাতে গেলে আমি তার লিখে রাখতে পারবো না আমি বড় লোক। আমি পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমি বোঝাতে পারবো আমি একজন সামর্থ্যবান ব্যক্তি। তাহলে আমাকে তো পোশাকটা পরিষ্কার করার ছুটি দিতে হবে, এটাও তো পার্ট অফ মাই জব। কিন্তু এটা কেউ দিচ্ছে না, কেউ চিন্তা করছে না। তাহলে এক কাজ করো, তোমরা কোম্পানির পক্ষ থেকে 6টা গেঞ্জি কিনে দাও, তাও তো দিবা না। দিন শেষে বলবা যে তোমার ওইটুকু বেতনের মধ্যে তোমাকে চলতে হবে। তো অনেকে সেলসের চাকরি যারা করে, আমি তাদের জন্য একটা পরিষ্কার কথা বলি যে আপনি কোনো চাকরিতে জয়েন করলে প্রথম 2 বছরের মধ্যে আপনি বুঝে নিতে হবে যে আমি এই লাইনের জন্য যোগ্য কিনা। যদি মনে না হয়, সাহস করে চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করেন। আর যদি এটাই ধরে রাখেন ভবিষ্যতে আপনি এই সেক্টরে থাকতে হবে, শুধু সেলস না, ওই ইন্ডাস্ট্রি ধরে এগোতে হবে, অন্য ইন্ডাস্ট্রির জন্য আপনি ইনভ্যালিড হয়ে যাবেন। কেউ কোনো চাকরি ধরার পরে 2 বছর না করলে সে যে ওই চাকরির উপযুক্ত সেটা প্রমাণ হয় না। আবার 3 বছরের মধ্যে চাকরির প্রমোশন না হইলে, অথবা বেতন না বাড়লে, অথবা তার কোনো পরিবর্তন না আসলে নিজেও ঠগে, কোম্পানিকেও। সেলস তো বাড়াতে হবে এবং এই জন্য সেলস পার্সনরা কাজ করছেন। রাইট। এখন আমরা যখন সেলস চ্যানেল বাড়ানোর চেষ্টা করি এবং সেলস চ্যানেলের ভিতরে পার্টিগুলো বাড়ানোর চেষ্টা করি, একটা টার্গেট তো থাকে। জি। অনেক ক্ষেত্রে এত গোছানো থাকে না অনেক কোম্পানি, ওইটা ডিসিশনটা সেলসম্যানের নিজের নিতে হয়। রাইট। যে আমি আগের পার্টিদেরকে কতদিন ফলো আপ করবো আর কতদিন নিউ পার্টি তৈরি করার জন্য কাজ করব। তো আপনি আমাদের একটা আইডিয়া দেন যে আইডিয়াল সিনারিওটা কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত? আচ্ছা, আপনার এই প্রশ্ন উত্তরটা আমি একটু পেছন থেকে শুরু করব। বিক্রয় বাড়ানোর 2টি বিশেষ কৌশল সারা পৃথিবী জুড়ে, পণ্য যাই হোক। নাম্বার 1, পুরনো ক্রেতার কাছে বেশি বেচো। নাম্বার 2, নতুন ক্রেতা তৈরি করো। এটা আপনি বাদাম বেচেন আর বিমান বেচেন, ফর্মুলা সেম। বিক্রির কিছু ব্যাকরণ আছে। বিক্রি বাড়ানোর 2টা উপায় পৃথিবীর যে কোনো পণ্য বা সেবা। এক হচ্ছে পুরনো ক্রেতার কাছে বেশি বেচো, মানে আগে যা বিক্রি করছো পরে তার চেয়ে বেশি বেচো। আর 2 নম্বর নিয়ম হচ্ছে পুরনো ক্রেতার বাইরে নতুন ক্রেতা খুঁজে বাহির করো। একদম বেসিক রুল, বুঝলেন? এবার শাখা থেকে প্রশাখায় যাব। পুরনো কাস্টমারের কাছে কি করে বেশি বেচবো? পুরনো কাস্টমারের কাছে আবার 2 ভাবে বেশি বিক্রি করা যায়। একটা হচ্ছে পুরনো কাস্টমারের কাছে পুরনো আইটেম, মানে যেগুলো সে রেগুলার কেনে বা পারচেস করে, সেগুলো তাকে বেশি দাও। আর একটা হচ্ছে নতুন আইটেম ঢুকাও। এই কারণে এফএমসিজি কোম্পানিগুলো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে। আপনি মনে করেন একটা কোম্পানির 100 রকমের প্রোডাক্ট আছে, তাকে যদি তার সেলসম্যানকে যদি বলেন যে ভাই তোমাকে টার্গেট বাড়বে তো না, অর্ধেক করে দেবো, কিন্তু তুমি 100 রকম প্রোডাক্ট পাবা না, যে কোনো 1টা বা 2টা প্রোডাক্ট নিয়ে অর্ধেক টার্গেট করতে, সে পারবে না। কিন্তু তাকে যখন প্রোডাক্ট বাড়িয়ে দেওয়া হবে
তখন কোনো না কোনো হাত ধরে, কোনো না কোনো উসিল্লা ধরে সে তার টার্গেট করে বেরিয়ে আসতে পারবে। বুঝতে পারছি? এই জন্য যত দিন যাবে শুধু টার্গেটই বাড়বে না, প্রোডাক্ট লাইন বাড়াতে হবে, প্রোডাক্টে মডিফিকেশন আনতে হবে, প্রোডাক্টের মানে আদার স্টেট অফার আনতে হবে, তখন কোম্পানির ব্যবসাটা আস্তে আস্তে বড় হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে টোটাল স্পেন্ডিং টাইমের মানে মার্কেটে দেওয়ার সময়ের 40% যাবে পুরনো ক্রেতাকে ফলো আপ করার জন্য, 40% যাবে রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য। আমি খালি পুরনো কাস্টমারকে, হারিয়ে যাওয়া কাস্টমারকে খুঁজে বাইর করব, আর যে কাস্টমার আমাকে সকালবেলা মাল চায়া বসছে তাকে মাল পৌঁছাবো 7 দিন পরে, তা তো হবে না। তাহলে এটা ঠিক রেখে মানে রেগুলার চ্যানেলটা ঠিক রেখে তারপর তো অ্যাডিশনাল কাজ। অতএব 40% সময় যাবে রেগুলার কাজ ডে টু ডে অ্যাক্টিভিটি করতে, 40% সময় যাবে ফলো আপ করতে, আর 20% সময় যাবে নতুন কাস্টমার খুঁজে বের করতে। কিভাবে আমি বুঝবো যে এই বসের আন্ডারে আমার কাজ করা যাবে না, যত দ্রুত সম্ভব বের হয়ে আসা উচিত, অথবা না আমি ওনার আন্ডারে কাজ করে শিখতে চাই? ইন্ডিকেশনগুলো কিভাবে তারা পাবে? ইন্ডিকেশনগুলো কিভাবে পাবে? 1 নম্বর ইন্ডিকেশন হচ্ছে যেই বস কথায় কথায় দুর্ব্যবহার করে, অল্পতে রেগে যায়, তার সাথে বেশি দিন থাকা উচিত না। কারণ তার আসলে কোয়ালিটির যোগ্যতার ঘাটতি আছে। সে শুধুমাত্র রাগ দেখিয়ে, মেজাজ দেখিয়ে কাজ আদায় করে নিতে চাই। এই খেলা একদিন খেলা যায়, 1 মাস খেলা যায়, 1 বছর খেলা যায়। বছরের পর বছর যারা খেলতে চায় তাদের কাছে বেশি দিন থাকা উচিত না। ভালো বস কখনোই রাগারাগি করবে না, মারামারি করবে না, বা ধুমকি ধামকি দেবে না, চাকরি খাওয়ার ভয় দেখাবে না, বরং শিখিয়ে নেবে, পড়িয়ে নেবে, জানিয়ে নেবে। সো যখন আপনি দেখবেন আপনার বস অতিরিক্ত রাগারাগি করছে, বকাবকি করছে, তখন সেই বসের সাথে সময় যত কম কাটানো যায় ততই ভালো। অর্থাৎ আপনাকে আপনি তার বস বদল করতে পারবেন না চাইলেই, আপনার তখন অন্য চাকরি খুঁজে নিয়ে বসের কাছ থেকে বেরিয়ে আসতে হবে। কারণ পৃথিবী জুড়ে দেখা গেছে যারা চাকরি বদল করে তাদের উপর জরিপ চালিয়ে দেখা গেছে তারা আসলে কোম্পানি বদল করে না, তারা বসকে বদল করে। ঠিক আছে। আরেকটা কথা আমি বলতে চাই, যদি কোনো বস সকালবেলা হঠাৎ করেই কোনো কারণে বা ছোট কারণে, ঠুনকো কারণে অনেক বেশি মেজাজ দেখে ফেলছে, মানে এত বড় কিছু ঘটনা কিন্তু এমন রাগ দেখাচ্ছে, তাহলে বুঝে নেবেন বসের ক্ষেত্রে 2টা ঘটনা ঘটছে। 1 নম্বর হতে পারে তিনি তার ওয়াইফের কাছ থেকে সকালে ঝাড়ি খেয়ে এসছেন, ওখানে তার কিছু বলতে পারেন নাই, ওই রাগটা এখানে এসে ঝাড়তেছেন। আরেকটা কাজ হতে পারে টয়লেট হয়নি সকালবেলা, পেট পরিষ্কার হয়নি। মানুষের পেট পরিষ্কার না হলে মেজাজ খারাপ থাকে। আরেকটা কথা বলে দেই, কখনো ক্ষমতার পুরোটা দেখাতে নাই, কারণ ক্ষমতার পুরোটা দেখিয়ে ফেলার পর মুহূর্ত থেকে আপনি ক্ষমতাহীন। এটা রাজনৈতিক ক্ষেত্রেও সত্য, সামাজিক ক্ষেত্রেও সত্য, কর্পোরেট ক্ষেত্রেও সত্য। যদি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের কথা আমি বলি, যতক্ষণ পর্যন্ত আগের সরকার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্তে পৌঁছায়নি ততক্ষণ পর্যন্ত ক্ষমতা টিকে ছিল। যেই মাত্র আন্দোলনকে দমন করার জন্য সর্বোচ্চ ক্ষমতা, শক্তি, বল প্রয়োগ করেছে, পর মুহূর্ত থেকে ক্ষমতাহীন হয়ে গেছে। আমি আপনার বস, আমি আপনার উপরে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে আপনাকে চাকরি থেকে ফায়ার করে দেওয়া, দিলামও ক্ষমতা সর্বোচ্চটা প্রয়োগ করে ম্যানেজ করে ফেললাম, আমার বসকে ম্যানেজ করে আপনাকে চাকরিতে বের করে দিলাম। তারপর তো আপনার বড় কন্ট্রোলে হারিয়ে গেল, আপনি আমার আওতার বাইরে চলে গেলেন। ক্ষমতা দেখাবো কাকে? মানুষই তো নাই, মানুষই তো নাই, আমি তো ক্ষমতা। এই জন্য ক্ষমতার সবটুকু কখনো দেখাতে নেই। এটা জীবনের একটা লেসন হতে পারে। কিছুটা অংশ ক্ষমতা আপনার আছে 10, আপনি 9 পর্যন্ত, 9:30, 9:45 পর্যন্ত যেতে পারেন, 10 কখনো অতিক্রম করবেন না, করলেই আপনি ক্ষমতাহীন হয়ে যাবেন। কিছু মানুষ এই সমাজে আছে যতদিন চেয়ারে থাকে ততদিন দামি, চেয়ার নাই দাম নাই। আর কিছু মানুষ আছে চেয়ার ছাড়াই দামি। জীবনের পারপাস হওয়া উচিত চেয়ার ছাড়া দামি মানুষ কিভাবে হওয়া যায়। একটা কোম্পানির তার সেলস পার্সনদেরকে মানে সুন্দরভাবে হচ্ছে যত্ন নেওয়ার জন্য, প্রোডাক্টিভ করার জন্য, বিক্রি বাড়ানোর জন্য বছরে কতগুলা অথবা কোয়ার্টারে কতগুলা সেলস ট্রেনিং হওয়া উচিত, কয়দিন করে? চমৎকার আপনি একটা প্রশ্ন করেছেন। আমি বলি যে ট্রেনিং যত বেশি হবে বিক্রয় বাড়বে, পেশাগত দক্ষতা বাড়বে, এগুলো তো কোনো কথা নাই। কিন্তু আপনার প্রশ্ন মিনিমাম কতটুকু হওয়া উচিত, আমি বলি প্রত্যেকটা মানুষের প্রতি 100 দিনে অন্তত 1 দিন শেখার পিছনে ব্যয় করা উচিত। আই রিপিট, প্রত্যেক মানুষের, পেশাজীবী, সেটা কোম্পানি করাক আর নিজের টাকায় করুক বা নিজের উদ্যোগে করুক, প্রতি 100 দিনে 1 দিন ট্রেনিংয়ের পিছনে ব্যয় করা উচিত। তাহলে বছরে কমপক্ষে 4 দিন, এটা মিনিমাম। কেউ যদি 6 দিন করতে পারে, 8 দিন করতে পারে, আরও ভালো। আমি যখন রবির ট্রেনিং ম্যানেজার ছিলাম 2010, 11, 12 সালে, তখন আমরা টার্গেট নিয়েছিলাম বা বাস্তবায়ন করেছিলাম প্রত্যেক এমপ্লয়িকে বছরে অন্তত 48 আওয়ার্স ট্রেনিংয়ের আওতায় রাখবো। 48 আওয়ার্স মানে হচ্ছে একদিনের ট্রেনিংকে ধরা হয় 8 ঘন্টা, তাহলে 6 দিন ট্রেনিংয়ের পিছনে ব্যয় করবে, 2 মাসে 1 দিন।
এবং সেই লক্ষ্য আমরা বাস্তবায়ন করেছি। এটা একটা ধরে নেওয়া হচ্ছে, এটাই যে স্ট্যান্ডার্ড আমি সেটা বলছি না। আর আমি এখন মনে হয় আমার রিয়েলাইজেশন এসছে, আমার দীর্ঘ 23 বছর পেশাগত অভিজ্ঞতা, এর মধ্যে 13 বছরই কেটেছে ট্রেনিং নিয়ে, যে একজন মানুষ প্রতি 100 দিনে অন্তত একদিন শেখার পিছনে ব্যয় করলে তার টোটাল কোয়ালিটি অনেক বেড়ে যায়। সেটা যে কোনো ট্রেনিং হতে পারে। আর ট্রেনিং থেকে যারা দূরে তারা একসময় হারিয়ে যায়। ভাইয়া লাস্ট কোশ্চেন পডকাস্টের, সেলসে যারা আছে তাদের জন্য আপনি একটা ডু এবং ডোন্টস দুইটা লিস্ট দিবেন বুলেট পয়েন্ট করে, যে এই করবা আর এই করবা না। ধন্যবাদ আপনাকে চমৎকার এই প্রশ্নটি করার জন্য। আপনি শেষ প্রশ্ন করলে আমি আসলে আমার কথাগুলো এখনো বলে শেষ হয় নাই। আমি খুব খুশি হব যদি আপনি আমাকে আবার কখনো সুযোগ দেন, আমরা সেদিন আরো কিছু মানে আমার কিছু দর্শন, কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করবো। আপাতত আপনার প্রশ্নের উত্তরে সুনির্দিষ্টভাবে আমি বলি, বেশি বিক্রি করতে চান বেশি করে পানি করুন পান, বেশি বিক্রি করতে চান তাড়াতাড়ি মার্কেটে যান, বেশি বিক্রি করতে চান পুরানা গেঞ্জি মোজা আন্ডারপ্যান্ট পাল্টাই ফেলান, বেশি বিক্রি করতে চান লম্বা করে বাতাসের দিন টান, মানে মেডিটেশন করুন। এই কাজগুলো করা যাবে। আর করবেন না কি, সকালে না খেয়ে কাজের উদ্দেশ্যে বেরোবেন না। আমাদের সেলসম্যানরা একটা মারাত্মক ভুল করে, সকালবেলা তাড়াহুড়া বেঁধে যায়, না খেয়ে বেরোয়, দুপুরবেলা বাইরে ভাজা পোড়া খাই বা উল্টাপাল্টা খাবার খাই, রাতে বাসায় এসে ঠেসে খাই। কিন্তু এটা কিন্তু প্রকৃতি বিরুদ্ধ, এটা স্বাস্থ্য বিরুদ্ধ, সুস্বাস্থ্য বিরুদ্ধ এবং মানে তার ক্ষতির কারণ হচ্ছে। কথা আছে, একটা প্রবাদ আছে, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, রাতে খাও ভিখিরির মতো। আর সেলসম্যানরা চালাচ্ছে সম্পূর্ণ উল্টা। এরকম ভুল একদিন দুই দিন করলে কিছু হবে না, কিন্তু যখন আপনি মাসের পর মাস, বছরের পর বছর এই ধরনের ভুল করে যাবেন, তখন শরীরের মধ্যে রিয়্যাক্ট করবে এবং দ্রুত অসুস্থ হয়ে পড়বেন। আমি জরিপ চালিয়ে দেখেছি অধিকাংশ কোম্পানির সেলসম্যানরা 2-4-5 বছরের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু এটা টের পাওয়া যাচ্ছে না। কেন? কারণ বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ। একজন অসুস্থ হয়ে চাকরি ছেড়ে দিলে কোম্পানি পরের দিন বিজ্ঞাপন দিয়ে 2 জনকে পেয়ে যাচ্ছে। ফলে কোম্পানিগুলো বুঝতেই পারছে না যে কত বড় ক্ষতি ঘটে গেছে। এটা যদি ওই আমেরিকা কানাডার মতো, যেখানে জনসংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, ওইখানকার মতো কোনো দেশে হয়তো, তাইলে বোঝা যেত যে একটা লোক গেলে লোক পাওয়া কত কঠিন। কিন্তু আমাদের যেহেতু অধিক জনসংখ্যার দেশ, আমরা বুঝতে পারছি না। কিন্তু বাস্তবতা হচ্ছে অধিকাংশ সেলসম্যান দীর্ঘদিন চাকরিতে টিকে থাকতে পারছে না। আপনি যে চাকরিতে আজকে ঢুকবেন এন্ট্রি লেভেলে, আপনি কালকে তো জিএম হয়ে যাবেন না। আপনাকে অন্তত 2 বছর থাকতে হবে অফিসার লেভেলে, তারপর 2 বছর থাকতে হবে সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে, তারপরে থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে, তারপর থাকতে হবে ডেপুটি ম্যানেজার লেভেলে। এইভাবে ম্যানেজার হইতে হইতে 10 বছর লাগবে সাধারণত, কম বেশি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, জিএম হইতে হইতে অন্তত 20 বছর লাগবে। তাহলে 20 বছর আপনার কি হবে? চাকরির অভিজ্ঞতা বাড়বে, দায়িত্ব বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে। এর পাশাপাশি সব বাড়লেও আপনি জিএম হইতে পারবেন না যদি আপনি শারীরিকভাবে সুস্থ না থাকতে পারেন। তো শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম মানতে হবে, লাইফস্টাইল ঠিক করতে হবে, খাদ্যাভ্যাস ঠিক করতে হবে। সেলসম্যান করবে নাকি কখনো দাঁড়িয়ে পানি পান করবে না। সেলসম্যান করবে নাকি কখনো দাঁড়িয়ে প্রস্রাব করবে না। সেলসম্যান করবে নাকি কখনো খালি পেটে মার্কেটে যাবে না। সেলসম্যান করবে নাকি পুরানা ছেঁড়া মোজা গেঞ্জি আন্ডারপ্যান্ট এগুলো পরে মার্কেটে যাবে না। চুল আশ্রানো ছাড়া মার্কেটে যাবে, মানে চুল আশ্রিয়ে যেতে হবে, না আশ্রিয়ে যাওয়া যাবে না। সুন্দর পোশাক পরে মার্কেটে যেতে হবে। দাড়ি রাখলে দাড়িকে কেটে চেটে ঠিক রাখতে হবে, না রাখলে ক্লিন শেপ থাকতে হবে, কিন্তু উড়াধুরা দাড়ি নিয়ে মার্কেটে যাওয়া যাবে না। সেলসম্যানদের উচিত তার সাধ্যের মধ্যে সেরা পোশাকের 2 সেট পোশাক রাখা, সাধ্যের মধ্যে সেরাটা। মার্কেট থেকে কিনবে নাকি হচ্ছে ফুটপাথ থেকে কিনবে সেটা নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু যেখান থেকে কেন পোশাকটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, নিয়মিত পরিষ্কার করা হয়, ইস্ত্রি করা হয়। এবং সেলসম্যানের পায়ে থাকা উচিত একটা চকচকে জুতা। কারণ যে কোনো মানুষকে যখন আমরা দেখি এক নজরে, তখন শেষমেশ চেহারার দিকে নজর যায়, কিন্তু শুরুটা করি তার পায়ের দিক থেকে। পা দেখে আগে নজর যায়। তো পায়ে যদি একটা সুন্দর জুতা থাকে চকচকে, তাহলে ওই লোকটা সম্পর্কে ইমপ্রেশন ভালো তৈরি হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো, এবং আমি মনে করি কোম্পানিগুলো যদি সত্যি সেলসম্যানদেরকে দিয়ে বেশি বিক্রি করাইতে চাই, বেশি টার্গেট অর্জন করতে চাই, তাহলে কোম্পানির তরফ থেকে বেতনের বাইরে, ইনসেন্টিভের বাইরেও কিছু জিনিস নজর দেওয়া উচিত। তার মধ্যে একটা হচ্ছে যে আমার সেলসম্যানগুলোর পরনে কি ভালো পোশাক আছে, ড্রেস কোড থাকলে ড্রেস কোড না থাকলেও তাকে ভালো পোশাক কিনতে সহায়তা করা, অ্যাটলিস্ট পরামর্শ দেওয়া। তার পরনে কি ছেঁড়া গেঞ্জি মোজা থাকে, তাহলে এগুলোকে রিপ্লেস করার জন্য উৎসাহিত করা বা পথ দেখিয়ে দেওয়া, বা প্রয়োজনে কোম্পানি থেকে, কোম্পানির সোশ্যাল অ্যাক্টিভিটি ফান্ড থেকে তাদেরকে, মানে যারা একেবারে এন্ট্রি লেভেলে চাকরি করে অল্প বেতনে, তাদেরকে একজোড়া জুতা কিনে দেওয়া যেতে পারে, ভালো জুতা, আরামদায়ক জুতা। কারণ সেলসম্যানের পায়ে পায়ে টাকা, মুখে মুখে টাকা। সেলসম্যান যত হাঁটবে তত টাকা, যত কথা খরচ করবে তত টাকা। তো সেলসম্যানকে আপনি যত বেশি আরামদায়ক পোশাক দেবেন, আরামদায়ক জুতা দেবেন, সে তত কম মনের আনন্দে হেঁটে বেড়াবে। আর যত হাঁটবে তত তার বিক্রি বাড়বে। ঠিক আছে? প্লাস সেলসম্যানদেরকে পর্যাপ্ত ভেহিকেল সুবিধা দেওয়া উচিত। ঠিক আছে? যতটা সম্ভব। আমি চিনি অনেক কোম্পানি যারা অনেক বেশি বিক্রি করে কিন্তু সেলসম্যানকে গাড়ি দিতে চায় না।
কার্পণ্য করে, কৃপণতা করে, মনে করো ও কি গাড়ি দিয়ে কি করবো, কি গাড়ি চড়ার যোগ্য হয়েছে না রে বাবা, ও টাকা আনছে বলে তো তুমি মালিক গাড়ি চড়া, কোটি টাকা দামের গাড়ি চড়া শুরু করছো, তো ওকে লাখ টাকার গাড়িটা কিনে দাও, কারণ ওই গাড়ি নিতে পারলে সে বেশি জায়গায় যেতে পারবে, বেশি পার্টির সাথে হেল্প করতে পারবে, বেশি অবশ্যই নিয়ম মেনে লাইসেন্স নিয়ে সেভাবে চলবে, কিন্তু আমি বলছি এই কাজগুলো করা উচিত। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার মূল্যবান সময় বের করে এসেছেন, এবং অডিয়েন্সকে বলবো যে আপনারা কি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টস করে জানান। আর রাজীব ভাইকে আপনারা সামনে অবশ্যই চান, আমি জানি কি কি বিষয় আপনারা জানতে চান, সেই প্রশ্নগুলো আপনারা কমেন্টস বক্সে দিয়ে দেন। তাহলে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।